আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আজকে একটু সময় নিচ্ছি। আপনারা তো জানেন আমি সময় নেই। আর 2 মিনিট সময় নিব। সবাই জয়েন করতে দিচ্ছি সবাইকে। জাস্ট অনেকেই জয়েন করছেন। আচ্ছা, আপনাদেরকে আমি জিওমেট্রির যে প্রথম প্রথম পার্টের একটা শীট দিয়েছি, ওখানে দেখবেন মোটামুটি 180টা বা 82টা অঙ্কের মতো আছে এবং থিওরি আছে। এটা হচ্ছে শুধু রেখা, কোণ এবং ত্রিভুজ সম্পর্কিত, এবং ত্রিভুজেরও সম্পূর্ণ দিতে পারিনি। ত্রিভুজেরও আরো 10-12টা অঙ্ক হবে। তো মোটামুটি 100টা অঙ্ক কভার করবে রেখা, কোণ, ত্রিভুজ থেকে। দেন আমরা আহ জি দেন আমি আপনাদেরকে চতুর্ভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, তারপর হচ্ছে পঞ্চভুজ, বহুভুজ, ট্রাপিজিয়াম, তারপর হচ্ছে বৃত্ত, তারপর হচ্ছে আপনার গোলক, মানে ঘনজ্যামিতি যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে প্রোভাইড করা হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু আমি প্রথমে আপনাদেরকে মানে একসাথে তো আসলে এক টাইমে দিতে পারছি না, কারণ এই জিনিসটা করতে সময় লাগছে। কারণ প্রত্যেকটা জিনিস যেন কোনো একটা বাদ না পড়ে, কোনো থিওরি যেন বাদ না পড়ে, অঙ্কগুলো যেন বাদ না পড়ে, সবগুলা দেওয়ার চেষ্টা করছি। তো জি, এজন্য একবারে দিতে পারিনি, না হলে একবারে দিয়ে দিতাম। তো প্রথম পার্ট দিলাম, তারপর আমি আর কিছুদিন পর আবার দিয়ে দিব। আচ্ছা, প্রিলিতে জিওমেট্রির গুরুত্ব আহ, জানেন আপনারা সবাই, যে 3 মার্কস প্রশ্ন, 3 মার্কসের প্রশ্ন আসে জিওমেট্রি থেকে। 3 মার্কসের প্রশ্ন প্রিলিতে আসবে। আর মানসিক দক্ষতায় যে 15টা প্রশ্ন আসে, সেখানে জিওমেট্রির হেল্প লাগবে অন্তত একটা কোশ্চেন সলভ করতে বা 2টা কোশ্চেন সলভ করতে জিওমেট্রির হেল্প লাগবে। বিশেষ করে পিথাগোরাসের উপপাদ্য থেকে, সাধারণত পিথাগোরাসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন থেকে মানসিক দক্ষতায় একটা প্রশ্ন এসে থাকে। ওকে, তাহলে জিওমেট্রির গুরুত্ব মোটামুটি ধরে নিতে পারেন 3 মার্কস, মোটামুটি 4 মার্কস আপনি জিওমেট্রির হেল্প নিয়ে সলভ করতে হবে পিডিতে। আর রিটেনও জিওমেট্রি থেকে 10 মার্কসের কোশ্চেন সাধারণত এসে থাকে, সবসময় 10 মার্কসের এসে থাকে, এর চেয়ে বেশিও আসতে পারে, 10 বা 15 এই রেঞ্জের মার্কস হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা শুরু করব। তার আগে আপনাদের বলে নিচ্ছি, যারা অনেকদিন পরে লাইভে আসছেন, মানে আর কি জিওমেট্রি ক্লাস করবেন বলেই আসছেন আমি জানি, কারণ আজকে এত লোকজন মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে হচ্ছে ওই গত ক্লাসের কিছু অংশ বাদ আছে, বুঝছেন? কিছু অংশ মানে হয়তো 20-25 মিনিট লাগবে, সেই জিনিসটা আগে শেষ করছি, তারপরে আমি জিওমেট্রি শুরু করবো। এবং জিওমেট্রির আজকের প্রথম 3টা ক্লাস, জ্যামিতির প্রথম 3টা ক্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভাইটাল 3টা ক্লাস। এই 3টা ক্লাস যে ভালো করে বুঝবে, সে কিন্তু একা একা জ্যামিতি সলভ করতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করে ফেলছি। জি, প্রাইমারিতেও আসে ভাই, প্রাইমারিতেও আসে, সব জায়গাতেই আসে, গুরুত্ব আছে, গুরুত্ব কোথাও কম না। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আগে গত দিনের, আপনারা কেউ লাইভ থেকে কিন্তু লিভ নিয়ে না, হ্যাঁ, গত দিনের কিছু অংশ বাকি আছে সেটা আগে করে তারপর আমরা জ্যামিতি শুরু করছি। হয়তো সর্বোচ্চ 20-25 মিনিট লাগবে, বা আপনারা যারা মনে করছেন যে এটা পরে করবেন, তাহলে 20-25 মিনিট পরে জয়েন করেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা আমরা ক্লাস শুরু করি। তাহলে গতদিন আমরা যে অঙ্কগুলো করছিলাম তার ভিতর 2-3টা অঙ্ক বাকি থেকে গেছিল, 2-3টা না, ঠিক হয়তো 10-12টা অঙ্ক হবে। আচ্ছা, তো একটা অঙ্ক হচ্ছে x প্লাস 1/4x ইজ ইকুয়াল টু 3/2 হলে, আচ্ছা 8x কিউব, একটা নতুন মার্কার দেওয়া হবে, ইজ ইকুয়াল টু হোয়াট? 8x কিউব প্লাস 1/8x কিউব ইজ ইকুয়াল টু হোয়াট? এটা 1/8x কিউব, হ্যাঁ, ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তাহলে আমাদেরকে দেখেন, প্রথমে আমাদের যে ভ্যালুটা বের করতে হবে সেটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে 8x কিউব 1/8x কিউব।
আচ্ছা 8 হয় কিভাবে? x কিউব মানে বুঝতে পারছেন ঘনতে যাবে তাই না, ঘন করতে হবে তাই তো, হ্যাঁ ঘন করতে হবে। আচ্ছা ঘন করতে হবে আবার 8 হচ্ছে 2 এর কিউব করে হয়, আবার এখানেও কিন্তু তাহলে 2 আনতে হবে x আনতে হবে, তার মানে আমাকে 2x টার্মটা আনতে হবে, এখানে 2x টার্মটা আনতে হবে, এখানে তো x আছে 2x নাই, তাহলে এখানে 2x বানানোর জন্য 2 দিয়ে গুণ করতে হবে, আবার এখানেও কিন্তু 2x বানাতে হবে, তাহলে এইটাকে যদি 2 দিয়ে দুই পাশে গুণ করে দিই তাহলে এখানে 2x আসবে, এখানে 2 আসবে, এই 2 দিয়ে এইটাকে কাটলে পরে 2x হবে ব্যাস। তার মানে আমাকে আগে দুই পাশে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে এই পাশে 2 x প্লাস 1/4x ইজ ইকুয়াল টু 2 3/2, এক পাশে গুণ করা যায় না, দুই পাশে গুণ করতে হয়, তাহলে এটাকে ক্যান্সেল, এই 2 দিয়ে গুণ করলে 2x হবে, আর এই 2 দিয়ে এখানে গুণ হলে এই 2 ডিভাইডেড বাই 4x, এই 2 দিয়ে 4 কাটলে 1/2x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এটা কেটে 3। এখন দেখেন এইটা বানাতে হলে আমাকে ঘন করতে হবে, কেন, কারণ 2x এর উপর কিউব হলেই কিন্তু 8x কিউব হবে, তাহলে আমরা দুই পাশে কি করব, হ্যাঁ ঘন করব, তাহলে ঘন করে, তাহলে দুই পাশে ঘন করি, তাহলে এই পাশে কি হচ্ছে 2x প্লাস 1/2x এর হোল কিউব ইজ ইকুয়াল টু 3 কিউব, ঠিক আছে, দুই পাশে আমরা কি করে দিলাম, ঘন করে দিলাম। এখন তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র, তাহলে a কিউব মানে 2x এর কিউব, একবার লিখছি না, a কিউব প্লাস 3a b ইনটু a প্লাস b প্লাস b কিউব মানে 1/2x এর কিউব ইজ ইকুয়াল টু 3 এর কিউব কত 27, ব্যাস। এবার দেখেন এই 2x কিউব মানে 8x কিউব, আর এই 1/2x কিউব মানে হচ্ছে 1/8x কিউব, এই দুটাকে যেটা লাগবে আমরা সেটা এক পাশে নিয়ে আসলাম, এটাকে এই সামনে নিয়ে আসলাম, এই 2x 2x ক্যান্সেল, এটা 3, আর এই যে 2x 1/2x এইটার ভ্যালু আগেই বের হইছে দেখেন 3, মানে এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিব, তাহলে এই 2 এর পরিবর্তে 3 আর এই জায়গা আছে 3, তার মানে প্লাস 3 3, এই যে, আর এটাতে এই পাশে নিয়ে আসছি, তাহলে ওই পাশে কত 27 ইজ ইকুয়াল টু 27। এখন দেখেন এটা 8x কিউব প্লাস 1/8x কিউব ইজ ইকুয়াল টু 27, এই 3 3 এ 9 এর সাথে বিয়োগ হবে, 27 মাইনাস 9, 27 থেকে 9 গেলে 18, তার মানে 8x কিউব প্লাস 1/8x কিউবের ভ্যালু হচ্ছে 18। ক্লিয়ার আছে বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে আগে আমি গত ক্লাসেও কিন্তু বুঝাইছি যে আমাকে কি বের করতে হবে, এটা দেখে আমরা ডিসিশন নিব যে এখানে কি ফাংশন করলে ওইরকম টার্ম চলে আসে। ওকে, আচ্ছা এবার নেক্সট কোশ্চেন দেখেন, বুঝে দিচ্ছি। আচ্ছা নেক্সট কোশ্চেনটা হচ্ছে twice x plus 2 divided by 9x is equal to 4 হলে 27x cube plus 1 divided by 27x cube is equal to what? আচ্ছা তাহলে আমাদেরকে বের করতে হবে এই 27x cube plus 1 by, স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অঙ্ক তুলছেন তারা স্ক্রিনশট নিয়ে নেবেন, পরে দেখে নেবেন, যদি তুলতে না পারেন পরে দেখে নেবেন। তাহলে এই ভ্যালু বের করতে হবে, এই 27x কিউব আসবে যদি 3x এর উপর কিউব দেওয়া হয়, কারণ 3 এর কিউব 27, x এর কিউব তো x কিউব, তার মানে আমাকে 3x আনতে হবে, দেখেন এখানেও 3x এখানেও 3x আনতে হবে, তাহলে এখানে কি করলে 3x আসে, তাহলে এখানে 3 আনতে হবে, তার মানে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আবার এই 2 কে সরাই দিতে হবে, কেন, কারণ এখানে আনতে হবে 3x, তার মানে প্রথম কাজ হচ্ছে 2 সরাতে হবে, 2 সরানো মানে হাফ দিয়ে গুণ করা, আবার 3 আনতে হবে মানে 3 দিয়ে গুণ করতে হবে, মানে একই সাথে 3 দিয়ে গুণ করতে হবে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, এইজন্য একবারে 3/2 দ্বারা গুণ, 3/2 দ্বারা গুণ, তাহলে 3/2 দ্বারা গুণ করলে এখানে কি হচ্ছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই 9x ইজ ইকুয়াল টু 4 ইনটু 3/2, বাস। এবার এই 3/2 দিয়ে এখানে গুণ করেন, তাহলে 3/2 ইনটু 2x ইজ, এখন এর দিয়ে এখানেও গুণ, প্লাস 3/2 ইনটু 2/9x ইজ ইকুয়াল টু, এটাতে 2 2 4 3 2 6, এবার দেখেন 2 2 ক্যান্সেল, তাহলে এখানে হয়ে গেল 3x, এখানে 3 দিয়ে কাটলে 3 বার যায়, এই 2 দিন ক্যান্সেল, তাহলে হয়ে গেল 1/3x, আমাদের যেটা দরকার চলে আসছে, দেখেন 3x 1/3x ইজ ইকুয়াল টু, দুই পাশেই তো এখানে 6 হইছে, এখন দেখেন আমাদের কাঙ্ক্ষিত নাম চলে আসছে, এখন এখানে ঘন করলেই কিন্তু এটা চলে আসবে, তাহলে দুই পাশে কি করব, ঘন করে দিব, তাহলে দুই পাশে ঘন করে দিই, তাহলে 3x 1/5x এর কিউব ইজ ইকুয়াল টু 6 কিউব। ওকে, আচ্ছা এখন ঘন সূত্র a b হোল কিউব, তাহলে a কিউব একবার লিখছি, আর 3x এর হোল কিউব লিখব না, এটা কিউব করলে হবে 27x কিউব, এই যে x কি a কিউব প্লাস b
বি কিউব মানে 1/3x এর কিউব করলে 1/27x কিউব প্লাস 3ab মানে 3 into 3x into 1/3x into a plus b। আচ্ছা দ্বারা গুণ, ব্যাস। তাহলে এখানে কি থাকছে 3x plus 1/3x, দেখেন a কিউব plus b কিউব plus 3ab into a plus b, তো আচ্ছা এখন প্রশ্ন ওই পাশে কিন্তু আছে 6 এর কিউব, এই পাশে কিন্তু 6 এর কিউব মানে 216, দেখেন এই যে ইজ ইকুয়াল টু 6 এর কিউব, এটা হলো এইটা এইটুক সমান এইটা ইজ ইকুয়াল টু 216 6 এর কিউব। এই ভ্যালু বের করতে হবে, তাহলে এটা রেখে দেন আর এখানে এটা ক্যান্সেল, তাহলে এইটা হলো 3 আর এইটুকের ভ্যালু আগেই বের করছি, এই দেখেন এইটুকের ভ্যালু এই যে 6, এই যে 3x plus 1/3x equal to 6, তাহলে এই যে এখানে বসাবো 6, তাহলে এটা থেকে গেল 27x কিউব প্লাস 1/27x কিউব প্লাস এখানে 3, এই যে 3x কাটা কিন্তু, তাহলে এখানে 3 আর এইটার ভ্যালু হচ্ছে 6, এই যে 6 is equal to 216, তাহলে 318 এর সাথে বিয়োগ হবে, হ্যাঁ তাহলে 27x কিউব প্লাস 1/27x কিউব is equal to 216 মাইনাস 18, তাহলে 216 থেকে 18 গেলে কত থাকে কত হচ্ছে 198, তাহলে আমাদের উত্তর হচ্ছে 198, ঠিক আছে বিষয়টা 198। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। এবার একটু আপনাদেরকে মান নির্ণয় সম্পর্কিত কিছু প্রশ্ন আসতে পারে, আমি একটু দেখা দিচ্ছি। তার আগে আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিই, আপনারা নিজেরা করবেন, একটু নিজেরা করবেন, না পারলে আমি ছবি তুলে আপলোড দিয়ে দিব, এটা মুছে দিচ্ছি। আচ্ছা সেটা হচ্ছে এই যে x plus 1/x is equal to 3 হলে x to the power 6 plus 1/x to the power 6 is equal to what? এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন, বুঝছেন? এই অঙ্কটা নিজেরা করবেন। x plus 1/x is equal to 3 হলে x to the power 6 plus 1/x to the power 6 is equal to what? এটার অ্যানসার হচ্ছে কত? এটার অ্যানসার হচ্ছে 322, অ্যানসার 322, 322 নিজেরা একটু করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর একটা অঙ্ক আমি একটু দিচ্ছি। আচ্ছা এখানে আছে হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু 513 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু 3 হলে ab এর মান কত? ab এর মান কত? আচ্ছা তাহলে দেওয়া আছে দেখেন কি দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব 513, a মাইনাস b ইকুয়াল টু 3, ab এর মান কত? তাহলে দেখেন আমাকে ab বের করতে হবে। তাহলে এই যে a কিউব মাইনাস b কিউবের যে এটা মান দেওয়া আছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র থেকে কি ab তে আসা যায় কিভাবে? a কিউব মাইনাস b কিউব মানে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, তাহলে মানে ওখান থেকে ab আসে, এখান থেকে আমাদের ab চলে আসবে। তাহলে এটাকে ভাঙলে কি হয়? a মাইনাস b এর হোল কিউব প্লাস 28ab ইনটু a মাইনাস b, এটা সমান এটা লিখলাম ইজ ইকুয়াল টু কত? 513। আমরা ab বের করব, তাহলে ab রেখে দেন আর বাকি মানগুলো বসায় বার করে দেন, ব্যাস। তাহলে এই ab বের করব, এই a মাইনাস b মান 3 দিয়ে আসছে, তাহলে a মাইনাস b মানে 3, তাহলে 3 এর কিউব প্লাস 3 ab বের করব, রেখে দিলাম ইনটু a মাইনাস b মানে 3 ইজ ইকুয়াল টু 513। 3 এর কিউব মানে 27, সেই 27 এর সাথে বিয়োগ হবে, আর এই 3 আর 3 কত? 9ab, 9ab ইজ ইকুয়াল টু 513, এই যে আর এই 27 এর সাথে বিয়োগ হবে। আচ্ছা তাহলে 9ab ইজ ইকুয়াল টু 7 থেকে গেলে হচ্ছে 6 3 8 আর হচ্ছে 4 486, তাহলে ab ইজ ইকুয়াল টু 486 ডিভাইডেড 9, তাহলে কয় হবে? 5 9 45, এটা 486, বুঝছেন? 486 5 9 45 থাকলো 3 36, 4 9 36, তাহলে ab কত? 54, ab মানে হচ্ছে 54। জি অনেক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা মুছে দিচ্ছি, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন? আচ্ছা এবার মুছে দিন। এবার দেখবেন নেক্সট কোশ্চেন। এখন আপনাদেরকে একটু সরলীকরণ টাইপের কিছু প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, আসে এমন না, তবে মাঝে মাঝে দেখা যায় এই ধরনের কোশ্চেন, হ্যাঁ এইজন্য আচ্ছা এইজন্য আমি করাচ্ছি, আর কোনো কারণ নাই। আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ একটু জিনিসটা সম্পর্কে আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, অনেকেই এই জিনিসটা করে না আর কি। দেখেন 537 প্লাস 463 এর হোল স্কয়ার মাইনাস 537 মাইনাস 463 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই
537 ইনটু 463 ইজ ইকুয়াল টু হোয়াট? শোনেন, অনেকে আমাকে দুই একটা অঙ্ক দিচ্ছেন যে এটা কখন করাবেন বা করাবেন কিনা। আপনাদের উৎপাদক বিশ্লেষণ নামে একটা চ্যাপ্টার আছে না, ওখানে কিন্তু আরো অনেক কিছু করাবো, ঠিক আছে? ওই ক্লাসটা আমি লাস্টে দিছি, কারণ এটা ম্যাটেরিয়ালসটা 100% আমার কাছে নেই, তো একটু সময় নিয়ে করার জন্য আমি লাস্টে দিছি, সমস্যা নেই। ওইখানে আমি করাই দেবো। যেমন একটা রাশি দিয়া থেকে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, এরকম একটা অঙ্ক আসে না, ওইটা ওখানে আমি করে দেবো, সমস্যা নেই। জি আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? সেটা কিভাবে করবেন? এইটার সাথে এটা যোগ করবেন, যা আসবে তার উপর বর্গ করবেন, সেটা থেকে এটা বিয়োগ করবেন, যা আসবে তার উপর বর্গ করে তারপর বিয়োগ করবেন, তারপর গুণ করবেন, ভাগ করবেন, আসবে। কিন্তু এই টাইপের অঙ্কগুলো ওইভাবে করার জন্য আপনাকে পরীক্ষক দেননি, কিন্তু কারণ ওইভাবে করার সময় নেই, পিডিতে অঙ্ক ওইভাবে করার সময় নেই। দেখেন এখানে কিন্তু সংখ্যা দুইটাই, 537 আর 463, সব জায়গায় কিন্তু 537 463, 537 463। তার মানে এই ধরনের অঙ্ক করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা জি 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 এই একটু পরে শুরু করবো, আর 10টা মিনিট সময় দেন আমাকে। তারপরে এবং আজকে আমি 1.5 ঘন্টা সময়, এরপর আমি 1.5 ঘন্টা সময় নেবো জিওমেট্রির উপর, যেন আমি একটা ভালো আইডিয়া দিতে পারি। আজকে প্রথমে সহজ লেগে পড়াবো, কিন্তু লাস্টের আধা ঘন্টা ক্লাস হবে একদম মানে অন্যরকম লেভেলের, ঠিক আছে? ক্লাস থেকে কেউ লিভ করবেন না। তাহলে এই যে এগুলাকে সূত্রে ফেলতে হবে, নিশ্চয়ই বীজগণিতের কোনো সূত্রে ফেলতে হবে। দেখেন আমি যদি এই সংখ্যাটাকে এ ধরি আর এই সংখ্যাটাকে বি ধরি, মানে 537 ইজ ইকুয়াল টু এ ধরি আর 463 ইজ ইকুয়াল টু যদি আমি বি ধরি, তাহলে দেখেন তো এই দুইটা দেখবেন একটা সূত্রে পড়বে। এই ধরনের কোশ্চেন আসলে আপনি ধরে নেবেন। তাহলে আমরা বসাই দিই এটা রুটে এ, তাহলে এ প্লাস এটা বি না, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এটা এ মাইনাস বি এর হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে নিচে এটা এ, তাহলে এ আর ইনটু এটা বি, তাহলে এ বি। দেখেন এখন আমাদের কিন্তু সূত্রের চেহারা চলে আসছে। দেখেন তো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার কতদিন দেখাইছিলাম যে কিভাবে আসে, কিভাবে আসে মনে আছে? ওই যে a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ করলে পরে বা যোগ করলে পরে দুটো সূত্র আসে, আসে কিনা? তাহলে এটা এটা কিভাবে আসে বলেন তো? এটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হলো 4ab সূত্র। এটা কিসের সূত্র? 4ab সূত্র। তার মানে এইটা সমান লেখা যায় 4ab আর নিচে আছে ab, এই ab কেটে কত আসলো? 4। দেখছেন এটা আসলে সিম্পলিফাইড একটা ফর্ম, কিন্তু আসলে আপনি যদি এই জিনিসগুলোকে ওই যোগ করে বর্গ করে যদি করতে যান তাহলে কিন্তু অঙ্কটা হবে না। এই টাইপের অঙ্ক যত আসবে দেখবেন এই মান ধরে ধরে এই টাইপের ভাবে সলভ করতে হবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন তার উত্তর কত? 4। আচ্ছা এবার আচ্ছা আমরা আরেকটা অঙ্ক দেখছি, বুঝে দিচ্ছি। জি আরেকটা অঙ্ক হচ্ছে 197 প্লাস 73 এর হোল স্কয়ার প্লাস 197 মাইনাস 73 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 6 ইনটু 197 এর হোল স্কয়ার প্লাস 73 এর হোল স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? তো একই জিনিস, যখন এরকম দেয়া থাকে আমরা কি করব? এ বি ধরে নিব, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে 197 কে ধরি, 197 ইজ ইকুয়াল টু এ আর 73 ইজ ইকুয়াল টু বি। ওকে, তাহলে এখানে a প্লাস b এর হোল স্কয়ার, এই যে প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার, নিচে কি 6 কিন্তু এটা, হ্যাঁ 6 আর এটা কিন্তু a, 6 ইনটু এটা কিন্তু a স্কয়ার, এটা স্কয়ার প্লাস এটা কি b না, তাহলে b স্কয়ার। এবার দেখেন তো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, মনে আছে এই a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার যোগ করে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? 2 into a square plus b square। মনে করে দেখেন 2 into a square plus b square is equal to a plus b whole square plus a minus b whole square, মনে আছে না? এখন প্রশ্ন হচ্ছে আমি এটা যদি আমি লিখি 2 into a square plus b square, নিচে আছে কি 6 into a square plus b square, এটা ক্যান্সেল, দেখছেন সব কেটে যাবে, লাস্টে যে একটা সিম্পল একটা ফর্ম হবে। হ্যাঁ তাহলে কত হচ্ছে 2/6, এটাকে আবার কাটা যায় কত 1/3, তাহলে উত্তর হচ্ছে 1/3। হ্যাঁ 1/3 উত্তর। আচ্ছা বোঝা গেছে বিষয়টা? তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আমরা এইভাবে সলভ করব, বুঝে দিচ্ছি। জি আচ্ছা এবার দেখেন আরেকটা কোশ্চেন আছে 2 into 1097 plus 189 এর হোল স্কয়ার মাইনাস 1097
minus 189 whole square divided by 5 into 1097 into 189 is equal to what? একই জিনিস দেখেন, এখানে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যাকে আমরা কি করব, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, ধরে দেখবেন না লাস্টে একটা কি আসবে, সূত্র যা আসুক কাটাকাটি হয়ে নিশ্চিত একটা সিম্পলিফাইড ফর্ম আসবে। তাহলে এটা 2, এটাকে a ধরেন, 1097 কে a ধরেন, তাহলে a প্লাস এটাকে b ধরেন, 189 কে b ধরেন, হোল স্কয়ার মাইনাস এটাকে a ধরেন, মাইনাস এটাকে b ধরেন, এর হোল স্কয়ার, নিচে 5 ইনটু এটা a এটা b, তাহলে 5ab। আচ্ছা ঠিক আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা মানে 4ab। এটা কিসের সূত্র? 4ab এর সূত্র। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব 4ab। তাহলে উপরে আছে 2 ইনটু 4ab আর নিচে তো 5ab আছে, এই দেখেন ab ab ক্যান্সেল, তাহলে 4 দুগুণী 8 বাই 5, ঠিক আছে না? ঠিক নেই, 8 বাই 5, তাহলে উত্তর হচ্ছে 8 বাই 5। বুঝা গেছে বিষয়টা? তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে সিম্পলিফাইড ফর্ম, এরকম সিম্পল ফর্ম তৈরি করা আসতে পারে, কিন্তু দেখে ঘাবড়ানোর কিছু নাই যে এটা আমি কি করে যোগ করব তারপর বর্গ করব। যোগ করে বর্গ করা লাগবে না ভাই, কারণ এটা এইভাবে আসবে 2 বাই 5 2 বাই 5 8 বাই 5 আসছে আমার, যে 8 বাই 5 আসবে। আচ্ছা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আর দুই তিনটা করাই আমি, তারপরে আমরা জিওমেট্রিতে চলে যাচ্ছি। জি আচ্ছা, এইবার হচ্ছে দেখেন 127 প্লাস 243 এর হোল কিউব ডিভাইডেড বাই 127 এর স্কয়ার মাইনাস 127 ইনটু 243 প্লাস 243 এর স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে দুটো সংখ্যা, একটা 27 আর একটা 243, এছাড়া কিছু নাই। এটাকে a ধরবেন, এটাকে b ধরে মান বসে দেখেন কি আসে। আগে দেখেন কি আসে, তাহলে এটাকে a ধরেন, a প্লাস এটাকে b ধরছি, b এর হোল কিউব ডিভাইডেড বাই এটা a ধরছি না, এই যে 100 সাথে k ধরছি, তাহলে a স্কয়ার এই স্কয়ার মাইনাস এটা a এটা b, তার মানে ab এটা প্লাস এটা কি b স্কয়ার। এখন প্রশ্ন হলো আমি a কিউব a প্লাস b এর হোল কিউব এটাকে কিভাবে ভাঙবো? এইটাকে আচ্ছা a প্লাস b এর হোল কিউব, জি a প্লাস b এর হোল কিউব এটাকে কিভাবে ভাঙলে পরে এটা কাটে বা এটার সাথে এটা ম্যাচ করে। তো আমরা জানি a প্লাস b এর হোল কিউবের একটা উৎপাদকের ফর্মুলা আছে না, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা ওই সূত্রে যাব কেন? কারণ নিচে যেহেতু এই ফর্মটা আসছে, তাহলে এই ফর্মটা ভ্যানিশ করা যাবে উপরে যদি ভেঙে লিখি। মানে আমরা আসলে ম্যাচ করে দেখবো যে কি করলে সুবিধা হয়, কাটাকাটি যায়। তাহলে আমরা কি করব, এবার এটাকে আমরা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি লিখবো, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, b স্কয়ার নিচে কি থাকলো, এই যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই অংশটা এই অংশটা কেটে দেওয়ার জন্য কাজ করলাম, তাহলে আমাদের উত্তর কি আসবে, a প্লাস। তাহলে উত্তর হলো a প্লাস b। এখন a b কি দোষে, a প্লাস b অপশনটা এরকম থাকবে না, আপনি তো a আর b ধরে নিছিলেন, তাহলে আমাদের উত্তরে থাকবে a প্লাস b যোগ করে তাই। তাহলে এটা a দোষে এটা b দোষে বসাই দেন, তাহলে 127 যোগ 243, তাহলে 3 আর 7 10 এর শূন্য হাতে 1, 5 আর 2 7, তাহলে 370, তাহলে উত্তর হচ্ছে 370। জি আচ্ছা, উত্তর হচ্ছে 370। জি ওকে। এবার আমরা আরেকটা অঙ্ক করব, এই আরেকটা অঙ্ক করে আমরা এই চ্যাপ্টার কি করব, ক্লোজ করব। তারপরে আমরা জিওমেট্রি শুরু করছি। অনেকে জয়েন করেছিলেন, ভয়ে চলে গেছে এই চ্যাপ্টার দেখে, তাদের আবার আসার কথা, দেখা যাক আসে কিনা, না আসলে পরে দেখে নিবে তারা, কোনো সমস্যা নেই। ওকে, a প্লাস b কিন্তু অপশনে থাকবে না, যে a প্লাস b দিবেন আপু, a প্লাস b অপশনে থাকবে না, কারণ a b তো ধরে নিয়েছিলাম, ওইগুলার মান আরো বসাই দিতে হবে। হ্যাঁ, যদি লাস্টে a b এগুলো থাকে তাহলে লাস্টেটা বসাই দিতে হবে। আচ্ছা এবার দেখেন লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে 43 এর কিউব মাইনাস 21 কিউব ডিভাইডেড বাই 43 মাইনাস 21 প্লাস 43 ইনটু 21 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা কত? আচ্ছা এবার দেখেন, এটাই লাস্ট কোশ্চেন, এটাই আমাদের আজকের বীজগণিতের শেষ কোশ্চেন। আর একটা লেকচার তো থাকলো, একটা মানে একটা টপিক থাকলো উৎপাদক বিশ্লেষণ, তার সাথে আরো দুই তিনটা জিনিস পড়াই দিব, সেটা লাস্টে। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার দেখেন এই যে 43 একটা সংখ্যা, 21 একটা সংখ্যা, তাহলে 43 কে ধরেন, 21 কে বি ধরেন, বি ধরে সলভ করেন, তাহলে 43 আমি লিখে রাখছি। হ্যাঁ, আর 21 কত? বি। ওকে ফাইন।
তাহলে আমরা লিখে রাখলাম। এখন এখানে এটাকে 2 দিয়ে a কিউব মাইনাস 21 মানে b কিউব, নিচে a মাইনাস b প্লাস এটা হলো a আর এই হচ্ছে b, ab দেখেন তো ঠিক আছে কিনা। এইবার a কিউব মাইনাস b কিউব কে কেমন ভাবে ভাঙলে পারে এর নিচের অংশটা কাটা যাবে। এই যে a কিউব মাইনাস b কিউব কে যদি আমরা a কিউব মাইনাস b কিউব এর অংশ করতে যাই না, a মাইনাস b ইনটু a স্কয়ার। আচ্ছা সবই করাবো ভাই আমার, আপনারা দেখেন যারা কমেন্ট করছেন যে এটা করাবো কিনা ওটা করাবো কিনা, আপনাদের কিন্তু আমি একটা রুটিন দিছিলাম, ওই রুটিনে কিন্তু সব যা যা করাবো সব লেখা ছিল, হ্যাঁ সবই করাবো, বাদ যাবে না কেউ, হ্যাঁ আমাকে বাদ দিব না। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে, আমি লিখতে পারি এটা কাটার জন্য, নিচেটা কাটার জন্য ওইটাকে ওই ফরম্যাটে সাজালাম, a মাইনাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, নিচে আছে কি a মাইনাস b প্লাস প্লাস ab, কিন্তু এটা ক্যান্সেল, তাহলে কি হলো এটা এরকম হলো দেখেন, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার সাথে আছে প্লাস ab, এই ab আর ab যোগ করে 2ab, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা সূত্রে বলছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b এর হোল স্কয়ার, বাস হ্যাঁ লাস্ট হলো a প্লাস b এর, ঠিক আছে হোল স্কয়ার। আচ্ছা তাহলে a প্লাস b এর হোল স্কয়ার, তাহলে a হচ্ছে 43, b হচ্ছে 21 বসান, তাহলে এটা হচ্ছে 43 প্লাস 21 এর হোল স্কয়ার, 43 প্লাস 21 কত হচ্ছে 40 প্লাস 21 না 43, 3 প্লাস 21, হ্যাঁ তাই তো, তাহলে কত হচ্ছে এটা হচ্ছে 3 আর 1 4 আর হচ্ছে 64 স্কয়ার, এখন 64 স্কয়ার করে যা আসবে সেটাই উত্তর। এখন আমরা স্কয়ার করে শিখছিলাম কিনা, স্কয়ার করে শিখছিলাম যে 64 স্কয়ার কিভাবে করব, 64 স্কয়ার প্রথমে 6 স্কয়ার 36, 4 স্কয়ার 16, 4 6 24, 24 দুগুণে 48, যোগ করে দেন 6, 8 আর 1 9, 4 10 হাতে 1 3 1 4096। দেখেন এই যে স্কয়ার করাটা কিন্তু আমরা বর্গের সংখ্যা শিখছিলাম, সেই জিনিসটা আমাদের এখানে এসে কাজে লেগে গেল, বুঝতে পারছেন কি সেটা, কখন যে কি কোথায় কাজে লাগবে তার কোনো ঠিক নেই। আচ্ছা এখন আপনাদের জিওমেট্রি ক্লাস শুরু করব আমরা, তাহলে বীজগণিত আপাতত এখানে সমাপ্ত করছি, আর ওই যে একটা টপিক থাকলো সেটা করা চলে আসছে, কোনো সমস্যা নেই। এখন আপনাদের একটু কথা বলে নিই, সেটা হলো আপনাদের জিওমেট্রি ক্লাস আমি মোটামুটি বলছি যে 10টা ক্লাস দেব মিনিমাম, এবং 10টা ক্লাসে শেষ করা আসলে সম্ভব না, 1.5 ঘন্টার ক্লাস নিয়ে, এই জন্য ক্লাসের ডিউরেশন বাড়ায় 2 ঘন্টা করা হলো, ক্লাসের ডিউরেশন বাড়ায় 2 ঘন্টা করা হলো, হ্যাঁ এখন থেকে ক্লাস হবে 2 ঘন্টা, কারণ না হলে আমি আমার জায়গা থেকে যে যতটুকু জানি সবটুকু দিতে পারবো না, ঠিক আছে, এজন্য ক্লাস টাইম এখন থেকে 2 ঘন্টা, তাহলে বুঝে গেলেন যে আধা ঘন্টা ক্লাস বেড়ে গেল, তাহলে 10টা ক্লাস নিলে আমরা 5 ঘন্টা টাইম বেশি পাবো, ওকে। আচ্ছা তাহলে আজকে থেকে ক্লাস 2 ঘন্টা, তাহলে ঠিক আছে আমরা শুরু করছি। অনেকে যারা প্রথমে জয়েন করেছেন অনেকে হারাই গেছেন, সমস্যা নেই। এবার আমি যেটা বলবো সেটা স্ক্রিনে আসবে, হ্যাঁ 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 আচ্ছা সেট বিন্যাস সময় সবই হবে বাদ হবে না, জিওমেট্রি শেষ করে সবগুলো একসাথে এক এক করে করাই দিব। আচ্ছা আচ্ছা তাহলে আমরা শুরু করছি জ্যামিতি ক্লাস, লং টাইম হলেও তো কিছু হচ্ছে না, আমি করা তো লাগে, শেষ তো করে দিতে হবে। আচ্ছা আমরা প্রথমে আমি একদমই বেসিক, প্রথম আধা ঘন্টা একদমই বেসিক আলোচনা হবে, হ্যাঁ এগুলো আপনারা সবাই জানেন এবং কিন্তু আমাকে বলতে হবে কেন, কারণ অনেকেই এখানে পড়ালেখার সাথে অনেকেই অনেকদিন মানে ম্যাথের সাথে সংযোগ নাই, তো এজন্য আমাকে বেসিক থেকে আমি শুরু করছি, এজন্য আবার কেউ মাইন্ড করবেন না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা প্রথম আধা ঘন্টা বা 40 মিনিট একদম বেসিক হবে, যেগুলো আপনারা সবাই জানেন, এমন কেউ নাই যা জানে না, তারপর আমাকে ওখান থেকে শুরু করতে হবে। তাহলে প্রথমে জ্যামিতি ক্লাসের আমাদের আজকে পড়ালেখার বিষয় হচ্ছে রেখা কোণ ত্রিভুজ, রেখা কোণ ও ত্রিভুজ, এর মধ্যেও আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, আশা করছি যতই বেসিক হোক, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন প্রথমে আমরা পড়বো যে রেখা কোণ ত্রিভুজ, এটা পড়ার জন্য আমাদের প্রথমে পড়তে হবে বিন্দু, স্ক্রিনে প্রত্যেকটা টপিক চলে আসবে, ঠিক আছে। আচ্ছা বিন্দু, আচ্ছা বিন্দু
আচ্ছা, তো বিন্দু দেখেন স্ক্রিনে চলে আসছে। বিন্দু হচ্ছে একটা সত্তা যার দৈর্ঘ্য নেই, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই এক একটা কেবল এক একটা মাত্রা। হ্যাঁ, এই এক একটা কেবল এক একটা মাত্রা, যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধু অবস্থান আছে। মনোযোগ দেন, আপনাকে যা যা আসতে পারে আমি সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেবো, ঠিক আছে? যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধু অবস্থান আছে। আবার বলছি, শুধু অবস্থান আছে। কেন? আমরা যখন গ্রাফ কাগজে বসাতাম বলতাম এই এই পয়েন্টের অবস্থান কোথায়, মনে আছে? 3 4 বিন্দুর অবস্থান কোথায়, এরকম একটা কথা দিতাম, তাই না? তাহলে এইটা হলো বিন্দু, যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নাই, শুধু অবস্থান আছে। আর এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলোকে বলে এক একটা মাত্রা। একটা একটা বস্তুর মাত্রা 3 মাত্রিক যখন হবে তখন তার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। যখন 2 মাত্রিক হবে তখন দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে না। যখন 1 মাত্রিক হবে শুধু দৈর্ঘ্য থাকবে, প্রস্থ, উচ্চতা থাকবে না। আর যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই তাহলে বুঝে নিতে হবে সেটা হলো শূন্য মাত্রা। তাহলে বিন্দু হচ্ছে শূন্য মাত্রার সত্তা। এই অংশটি বা পরীক্ষাতে আসে যে বিন্দু কত মাত্রা, বিন্দু হচ্ছে শূন্য মাত্রার সত্তা। আচ্ছা, আমরা একটা পয়েন্ট পাইলাম। আবার বলছি, বিন্দু থেকে আপনি যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধু অবস্থান আছে। আর জানবেন বিন্দুর মাত্রা কয়টা, বিন্দুর কোনো মাত্রা নেই, শূন্য মাত্রার সত্তা। ওকে, তাহলে বিন্দু হচ্ছে একটা শূন্য মাত্রার সত্তা, কোনো মাত্রা নেই। আচ্ছা, তাহলে বিন্দু গেল। বিন্দুর পরে আমরা পড়বো হচ্ছে রেখা। আচ্ছা, আজকের ক্লাসের আমি একটু বলে নিই, আজকের ক্লাসে কিন্তু লাস্টের আধা ঘন্টা বা 40 মিনিট বা 45 মিনিট, মানে ক্লাসটার মূল অংশটা কিন্তু এটা। এখন আমি বেসিক আলোচনা করছি, লাস্টের 40 মিনিট ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেউ লিভ করেন না, দেখেই যাবেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রেখা, রেখা বা লাইন। আচ্ছা, বিন্দুর সঞ্চার পথ, সঞ্চার পথ বা চলন পথ, সোজা কথা। বিন্দুর সঞ্চার পথ মানে বিন্দু যেখান দিয়ে চলে সেটা হলো রেখা। বিন্দু তো এরকম চলতে পারে, বিন্দু এরকম চলতে পারে। একটা বিন্দু আমি আঁকালাম, এবারে চলছে, চলছে এরকম চলতে পারে, আবার বিন্দুটা এরকম চলতে পারে। তার মানে বিন্দুর সঞ্চার পথ মানে বিন্দুর চলন পথ হচ্ছে রেখা। আচ্ছা, তাহলে বিন্দুর সঞ্চার পথ যদি রেখা হয় তাহলে এই রেখা কেমন হতে পারে, এরকম বাঁকা ধারা হতে পারে, মানে বক্র রেখা হতে পারে। আবার রেখাটা এরকম স্ট্রেইট হতে পারে, তার মানে সরল রেখা হতে পারে। তাহলে রেখা আবার দুই ধরনের। তাহলে রেখা কয় ধরনের? দুই ধরনের, এই বক্র রেখা, সরল রেখা। এবার দেখেন, এই রেখার কিন্তু দৈর্ঘ্য আছে, এর আবার প্রস্থ এবং উচ্চতা নেই। তাহলে রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ, উচ্চতা নেই। তাহলে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নেই, উচ্চতা নেই। তার মানে আমরা বলছিলাম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মোট কয়টা মাত্রা? 3টা মাত্রা। তার ভিতর কয়টা আছে? আচ্ছা, তার ভিতর দৈর্ঘ্য আছে মানে এক মাত্রা আছে, আর 2টা মাত্রা নেই। এই জন্য রেখা হলো একমাত্রিক, একমাত্রার সত্তা। তাহলে রেখা কয় মাত্রার সত্তা? এক মাত্রা। পরীক্ষা আসতে পারে রেখা মাত্রা কয়টি? একটি। তাহলে আপনি এখান থেকে কি করবেন? রেখা কি? বিন্দুর সঞ্চার পথ। রেখা কয় প্রকার? দুই প্রকার, বক্ররেখা, সরল রেখা। আর রেখার দৈর্ঘ্য আছে, প্রস্থ, উচ্চতা নেই। তার মানে রেখা কয় মাত্রার সত্তা? এক মাত্রার সত্তা। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হচ্ছে, এই রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। মানে এটা চলছে, এদিকে চলবে কতদূর পর্যন্ত? অসীম দূর পর্যন্ত। আর এদিকে অসীম দূর পর্যন্ত। এই জন্য রেখার দুই পাশে এরকম দুইটা তীর চিহ্ন থাকবে। কেন? সংখ্যা রেখার মতো চলবে। এর কোনো প্রান্ত বিন্দু নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। সবকিছু আছে এখানে। এটা প্রয়োজন একটা মোবাইল নেওয়া, প্রত্যেকটা লাইন এখানে আছে। আচ্ছা, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, তার মানে রেখার দুই প্রান্তে এরকম কি থাকবে? তীর চিহ্ন থাকবে। এর থেকে বুঝে নিতে হবে রেখার কোনো কি প্রান্ত বিন্দু নেই। আচ্ছা, তাহলে রেখা সম্পর্কে আমরা ইনফরমেশন পেয়ে গেলাম। রেখার পরে আমরা যেটা পড়বো সেটা হলো রেখা শুধু দৈর্ঘ্য থাকে, প্রস্থ, উচ্চতা নেই, একমাত্রা সত্তা। আচ্ছা, এইবার 2 নাম্বার পয়েন্ট আছে, একটি বিন্দু হতে অন্য বিন্দু পর্যন্ত কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। দেখেন, এই পয়েন্টগুলো আমি নোট আকারে দিয়ে দিছি, তারপর আমি জাস্ট বোঝাই দিচ্ছি যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত কেবল একটাই সরলরেখা আঁকা যাবে, একের অধিক আঁকা যাবে না। ধরেন এটা একটা বিন্দু, এটা আরেকটা বিন্দু, এই একটা বিন্দু থেকে এই বিন্দুতে একটাই সরলরেখা আঁকা যাবে। দেখেন, এই বিন্দু থেকে এই বিন্দু দিয়ে একটাই সরলরেখা গেল। এখন যদি বলেন যে এই বিন্দু থেকে ওই বিন্দু দিয়ে আরেকটা সরলরেখা যাবে, কখনোই পসিবল না। কেন? আপনি যদি এই বরাবর না দেন তাহলে এই বরাবর দিলে কিন্তু আর ওই বিন্দু দিয়ে যাবে না, এই বরাবর দেন ওই বিন্দু দিয়ে যাবে না।
তাহলে এই বিন্দু থেকে ওই বিন্দু দিয়ে যেতে হলে এই বরাবরই যেতে হবে, তার মানে একটাই সরল রেখা আঁকা সম্ভব। তার মানে দুইটা বিন্দু দিয়ে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কয়টা সরল রেখা আঁকা সম্ভব? একটাই সরল রেখা আঁকা সম্ভব গেল। তারপরের পয়েন্টটা দেখেন, দুটি সরল রেখা কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, দুটি সরল রেখা বক্ররেখা এক বিন্দুতে ছেদ করবে না, অনেক বিন্দুতে ছেদ করতে পারে। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে সরল রেখা, একটি বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কেবল একটা সরল রেখা আঁকা সম্ভব। কোনো কমেন্ট আসছে? আচ্ছা, তাহলে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কেবল একটা সরল রেখা আঁকা সম্ভব, আর দুটি সরল রেখা কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। ধরেন এটা একটা সরল রেখা, এটা আরেকটা সরল রেখা। এই সরল রেখা দুইটা যদি পরস্পরকে কখনো ছেদ করে তাহলে সেই ছেদ বিন্দু একটাই হবে। দুইটা সরল রেখা পরস্পরকে একাধিক বিন্দুতে ছেদ করতে পারে না, ছেদ বিন্দু একটাই হবে। দেখেন আপনি অন্যভাবে আঁকান হবে না, ছেদ বিন্দু একটাই। এই ছেদ বিন্দুকে বলা হয় সরল রেখা দুইটার সাধারণ বিন্দু। সাধারণ বিন্দু, আবার বলছি, দুইটা সরল রেখার ছেদ বিন্দুকে বলে সাধারণ বিন্দু। ঠিক আছে, দুইটা সরল রেখা পরস্পরকে যদি ছেদ করে, সবসময় যে ছেদ করবে এরকম কোনো কথা না, যদি ছেদ করে তাহলে একটা বিন্দুতেই ছেদ করবে। ওকে, আচ্ছা, এই ছেদ বিন্দুকে বলে সাধারণ বিন্দু। কেন সাধারণ বিন্দু? কারণ ওই বিন্দুটা এই সরল রেখার উপর আছে, ওই বিন্দুটা এই সরল রেখার উপর আছে, এই জন্য ওই ছেদ বিন্দুকে বলে এই সরল রেখা দুইটা সাধারণ বিন্দু। এই জন্য পরীক্ষায় এরকমও আসছে যে দুইটা সরল রেখার সাধারণ বিন্দু কয়টা, সাধারণ বিন্দু সর্বোচ্চ কয়টা থাকতে পারে? দুইটা সরল রেখার সাধারণ বিন্দু সর্বোচ্চ কয়টা থাকতে পারে? একটা। সাধারণ বিন্দু মানেই ভাই ছেদ বিন্দু। ঠিক আছে, বোঝা গেছে কি বিষয়টা? সাধারণ বিন্দু মানেই ছেদ বিন্দু। আচ্ছা, সাধারণ বিন্দু কেন হচ্ছে? কারণ ওই বিন্দুটা এর উপরে পড়ছে, এর উপরে পড়ছে, আর যখন দুইজনের উপরে পড়ে তখনই তো বলে কমন পয়েন্ট বা সাধারণ বিন্দু। আচ্ছা, ঠিক আছে, এবার দেখেন পরের পয়েন্টটা, যেসব বিন্দু একই সরল রেখায় অবস্থিত তাদেরকে বলে হচ্ছে সমরেখ বিন্দু বলে। আচ্ছা, যেসব বিন্দু একই সরল রেখায় অবস্থিত তাদেরকে সমরেখ বিন্দু বলে। আচ্ছা, 3 বা ততোধিক সরল রেখা কত বিন্দুতে ছেদ করতে পারে? আচ্ছা, 3 বা ততোধিক সরল রেখা, সেগুলোর জন্য বিন্যাস সমাবেশ করে আসতে হবে। সেগুলোর জন্য সমাবেশ করে আসতে হবে। ওই সমাবেশের অঙ্কে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, যে 10টা সরল রেখা আছে, এদের ছেদ বিন্দু কতটি হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন, যেসব বিন্দু একই সরল রেখা অবস্থিত তাদেরকে সমরেখ বিন্দু বলে। ধরেন এই বিন্দুটা এর উপর অবস্থিত, এখানে একটা বিন্দু আছে যা এই সরল রেখার অবস্থিত, এই যে এই সবগুলো বিন্দু এই একই সরলরেখার উপর অবস্থিত, এজন্য এই সব বিন্দুগুলোকে বলা হচ্ছে সমরেখ বিন্দু, মানে একই রেখার উপর অবস্থিত। আচ্ছা, তাহলে রেখা গেল, এবার হচ্ছে রশ্মি। রশ্মি, আচ্ছা, রশ্মি হচ্ছে এই সরল রেখার হচ্ছে কোনো একটা প্রান্ত বিন্দু থাকে না, রশ্মি হচ্ছে একটা প্রান্ত বিন্দু থাকবে আর একটা প্রান্ত বিন্দু থাকবে না। তাহলে এটা হচ্ছে রশ্মি, এটা হচ্ছে রেখা। এটা হচ্ছে রেখা আর এটা হচ্ছে রশ্মি, পার্থক্য বুঝুন। তাহলে রশ্মির একটা প্রান্ত বিন্দু থাকে, এই যে একটা প্রান্ত বিন্দু থাকে আর একটা বিন্দু নাই। আচ্ছা, তারপর হচ্ছে রেখাংশ। রেখাংশ, রেখাংশ হচ্ছে একটা সরলরেখার অংশ। ধরেন এটা একটা সরলরেখা না, এর একটা অংশ কেটে নিব, এই যে। তাহলে রেখাংশ মানে সরলরেখার অংশ, এর দুইটা প্রান্ত বিন্দু থাকে। রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু, মানে এর এই প্রান্ত ফিক্স, এই প্রান্ত ফিক্স, তাহলে দুটি প্রান্ত বিন্দু থাকে। রেখাংশ, হ্যাঁ, রেখাংশ, এই যে রেখাংশ, এটা রেখাংশ, এটা হচ্ছে রশ্মি আর এটা হচ্ছে রেখাংশ, দুটি প্রান্ত বিন্দু থাকে। আচ্ছা, তাহলে আমরা রেখা সম্পর্কে যে অ্যানসারটা পাইলাম সেটা হচ্ছে একটা সরল রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, একটা রশ্মির একটা প্রান্ত বিন্দু থাকে, আর রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু থাকে। এটা হচ্ছে আমাদের রেখা সম্পর্কে যতটুকু জানা লাগবে। এবার হচ্ছে দুইটা সরল রেখাকে আমরা কখন সমান্তরাল বলবো? সমান্তরাল সরল রেখা, সমান্তরাল সরল রেখা গুরুত্বপূর্ণ, বিসিএস পরীক্ষাতে আসছে অনেকবার। হ্যাঁ, এই বিসিএস পরীক্ষাতে সমান্তরাল সরল রেখা থেকে প্রশ্ন আসছে। সমান্তরাল সরল রেখা, সমান্তরাল সরল রেখা ঠিক আছে। আচ্ছা, তাহলে সমান্তরাল সরল রেখা একটু দেখি এবার। স্লোতে যাচ্ছি, মানে সবই লেখা আছে, নোট করা লাগবে না, কারণ আপনাদের সবই লিখে দিয়েছি আমি। ধরেন এটা হচ্ছে এবি,
এবি একটা সরল রেখা। আচ্ছা, এটা হলো সিডি একটা সরল রেখা। দেখেন, এবি একটা সরল রেখা, সিডি একটা সরল রেখা। এখন এই রেখা দুইটা পরস্পর সমান্তরাল কিনা, মানে দুইটা সরল রেখাকে কখন আমরা সমান্তরাল বলবো সেটা জানতে হবে। দুইটা সরল রেখাকে আমরা তখনই সমান্তরাল বলবো যখন এদের মধ্যবর্তী ডিসটেন্স, এই দেখেন এই যে এটা কি এদের মধ্যবর্তী দূরত্ব না, এই দূরত্বটা সব জায়গাতেই যখন সমান থাকবে। দেখেন এই দূরত্ব এখানে যত, এখানেও কিন্তু তত, এখানেও কিন্তু তত। দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সব জায়গায় সমান থাকে তাহলে ওই সরল রেখা দ্বয়কে পরস্পরের সমান্তরাল বলা হয়। হ্যাঁ, স্লো যাচ্ছি, ঠিক আছে, ধন্যবাদ। আগেরগুলো কি একদমই বোঝেননি? রিমা আপু, স্বপ্নিল মেঘ, আপনারা কি আগেরগুলো বোঝেননি? একটু সহজ কথাবার্তা, এই জন্য একটু জোরে যাচ্ছিলাম, বাট আমি অঙ্ক করানোর সময় অবশ্যই স্লো যাবো, কোনো সমস্যা নেই। তাহলে আবার বলছি, এবি সরল রেখা আর সিডি সরল রেখা, দুইটা সরল রেখা পরস্পরের সমান্তরাল কিনা এটা ডিপেন্ড করবে যে এদের মধ্যবর্তী ডিসটেন্স সব জায়গায় সমান কিনা। এখানে যতটুকু ডিসটেন্স এখানেও তত, এখানেও তত, সব জায়গায় যদি সমান থাকে তাহলে এই সরল রেখা দুইটাকে মানে এবি আর সিডি কে আমরা পরস্পরের সমান্তরাল বলবো। আবার বলছি, দুইটা সরল রেখা পরস্পরের সমান্তরাল তখনই হবে যদি তাদের মধ্যবর্তী ডিসটেন্স সব জায়গাতে কি থাকে, সমান থাকে, তাহলে ওই সরল রেখা দ্বয়কে পরস্পরের সমান্তরাল বলা হয়। তার মানে এবি আর সিডি এর মধ্যে ডিসটেন্স যেহেতু সব জায়গায় সমান, অর্থাৎ এবি সরল রেখা আর সিডি সরল রেখা পরস্পরের কি সমান্তরাল। এবং তোলা তো লাগবে না, আপনাদের তো নোট দিয়ে দিচ্ছি, পিডিএফ দিয়ে দিচ্ছি, তুলছেন কেন? তুললেও পরে তুলবেন ক্লাস শেষে। তাহলে এবি আর সিডি যদি সমান্তরাল হয় তাহলে এই এবি আর সিডি যে সমান্তরাল এটা দেখানোর জন্য এই যে মাঝখানে এরকম দুইটা দাগ দিবেন, বুঝছেন? এই যে দুইটা সরল রেখার মধ্যে যদি এরকম দুইটা সমান সমান দাগ থাকে, এরকম লম্বা লম্বি, ঠিক আছে, তাহলে এই সরল রেখা দুইটাকে বোঝায় পরস্পর সমান্তরাল। ওকে, তাহলে এই সরল রেখা আর এই সরল রেখা পরস্পর সমান্তরাল, এই যে এই চিহ্ন থাকে, তাহলে এবি আর সিডি পরস্পর সমান্তরাল। আচ্ছা, এই পরস্পর সমান্তরাল আরো একভাবে বলা যায়। আমরা একটু আগে দেখলাম দুইটা সরল রেখার সর্বোচ্চ ছেদ বিন্দু কয়টা, দুইটা সরল রেখা পরস্পরকে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? সর্বোচ্চ একটা বিন্দুতে ছেদ করতে পারে। এবার দেখেন, তাহলে এই যে দুইটা সরল রেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করতে পারে, কিন্তু যদি সরল রেখা দুইটা সমান্তরাল হয়, এই যে সমান্তরাল হয়, তাহলে এরা জীবনেও কাউকে কখনো ছেদ করবে না। কেন? কারণ এদের মধ্যে ডিসটেন্স তো যতটুকু সবসময় এরকমই থাকবে। তাহলে এরা যদি এরকম অসীম পর্যন্ত যেতে থাকে তাও কি পরস্পরকে কখনো ছেদ করবে না। এই জন্য দুইটা সমান্তরাল সরল রেখা পরস্পরকে কখনোই ছেদ করে না। এটা কিন্তু এই প্রশ্নটা পরীক্ষাতে বিশেষ পরীক্ষাতে আসছে, দেখছেন যে এই প্রশ্নটা যে দুইটা সরল রেখা বলছে দুইটা সমান্তরাল সরল রেখার ছেদ বিন্দু কয়টা, দুইটা সমান্তরাল সরল রেখার সাধারণ বিন্দু কয়টা। ভাইরে, সাধারণ বিন্দু মানে ছেদ বিন্দু, কোনো সাধারণ বিন্দু নেই, ঠিক আছে? দুইটা সমান্তরাল সরল রেখা কোনো ছেদ বিন্দু হয় না, কোনো সাধারণ বিন্দু হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আবার বলছি, দুইটা সমান্তরাল সরল রেখা যদি অসীম পর্যন্ত তো যাবে, সরল রেখা মানে তো অসীম পর্যন্ত চলবে, কিন্তু এদেরকে কখনোই ছেদ করবে না পরস্পরকে। তাহলে দুইটা সমান্তরাল সরল রেখার কোনো ছেদ বিন্দু নেই। আর দুইটা সরল রেখা যদি সমান্তরাল না হয় তাহলে তারা কোথাও না কোথাও একবার ছেদ করবে। কেন? কারণ এদের মধ্যে ধরেন এই দুইটা সমান্তরাল না হলে, এই যে দেখেন সমান্তরাল না হলে এদিকে আগাচ্ছে আর কিন্তু ছেদ করার দিকে যাচ্ছে, এই যে কোথাও না কোথাও যায় ছেদ করবে। কিন্তু সমান্তরাল হলে তারা পরস্পরকে কখনোই কি ছেদ করবে না। আচ্ছা, তাহলে সমান্তরাল সরল রেখা সম্পর্কে আমরা আইডিয়া পাইলাম। আচ্ছা, এবার নোট দেওয়া আছে, দেখেন নোট দেওয়া আছে, পরস্পর সমান্তরাল নয় এমন দুটি সরল রেখার একটি মাত্র সাধারণ বিন্দু থাকে, অর্থাৎ এরা পরস্পরকে ছেদ করে না। আচ্ছা, এটা তো গেল। আচ্ছা, ওকে, এবার আমরা করব হচ্ছে কোণ। রেখা গেল, রেখা সম্পর্কে আমরা একটু আইডিয়া পাইলাম, এবার করব কোণ। জি, কোণ, রেখা কোণ। কোণ পড়ানোর পরে আমাদের মূল পড়াতে চলে আসবো। জি, আচ্ছা, এটা হচ্ছে কোণ, অ্যাঙ্গেল। এখন প্রশ্ন হচ্ছে কোণ কাকে বলে? কোণ কাকে বলে বোঝার চেষ্টা করেন। এই কোণ কাকে বলে আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করছি, কিন্তু কেউ ভালোভাবে উত্তর দিতে পারেনি। যাকে জিজ্ঞাসা করছি বলছে কোণ কাকে বলে, বলছে এই যে দুইটা সরল রেখা কোথাও মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তাকেই কোণ বলে। আরে ভাই, কোণের সংজ্ঞাই যখন দিবেন তখন যদি আপনি বলেন যে কোণ উৎপন্ন হয়, তাহলে হলো? বলেন হবে? তাহলে যে কোণ উৎপন্ন হয় তাকেই কোণ বলে, এই কথা বলা যাবে না। তাহলে কি বলতে হবে? নিশ্চয়ই কোনো ফর্মাল সংজ্ঞা আছে। আচ্ছা,
সেই ফর্মাল সংজ্ঞাটা এখানে বইয়ে যেটা দেওয়া আছে সেটাও দেখাচ্ছি, বাট আমি যেভাবে পড়ি সেটাও দেখাচ্ছি, সমস্যা নেই। সেটা হলো সমতলে দুইটি রশ্মি কিন্তু রশ্মি, হ্যাঁ, দুইটি রশ্মির প্রান্ত বিন্দু যদি একই হয় তাহলে কোণ তৈরি হয়, এরকম লেখা আছে। দুইটা রশ্মি সমতলে, এই যে সমতল, এই সমতলে দুইটা রশ্মির প্রান্ত বিন্দু। আচ্ছা, তাহলে এইটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, এর প্রান্ত বিন্দু কোনটা? এটা কি প্রান্ত বিন্দু? মনোযোগ দেন প্লিজ। এটা কিন্তু প্রান্ত বিন্দু না। কেন প্রান্ত বিন্দু না? কারণ এটা প্রান্ত বিন্দু না এই জন্যই কারণ এই যে তীর চিহ্ন মানে এদিকে কোনো প্রান্ত নাই, আর রশ্মির প্রান্ত কয়টা? রশ্মির প্রান্ত হচ্ছে একটা। সেই প্রান্ত হলো এইটা, যেটা তীর চিহ্ন, ওইটা তীর চিহ্ন যেদিকে যাচ্ছে ওইদিকে কোনো প্রান্ত নাই, তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এদিকে চলবে। তাহলে রশ্মির প্রান্ত কয়টা? একটা। তাহলে সেই প্রান্ত হচ্ছে এইটা। আচ্ছা, আর একটা রশ্মি আঁকালাম, এই যে আরেকটা রশ্মি। আচ্ছা, এই রশ্মির প্রান্ত কয়টা? এটা এই প্রান্ত না, কিন্তু এটা কিন্তু প্রান্ত নাই, কারণ এদিকে চলছে। তাহলে এই রশ্মির প্রান্ত বিন্দু এটা। তাহলে দেখেন এই রশ্মির প্রান্ত বিন্দু যেখানে, এই রশ্মির প্রান্ত বিন্দু সেখানে। তাহলে কি হলো? দুইটা রশ্মি, এই যে সমতলে অবস্থিত যে দুইটা রশ্মি, তাদের প্রান্ত বিন্দু দুইটা একই বিন্দু না? ওরও যে প্রান্ত বিন্দু যেটা, ওরও প্রান্ত বিন্দু সেইটা। তাহলে বলছে সংজ্ঞা এরকম যে সাধারণ বিন্দু কমন পয়েন্ট, ছেদ বিন্দু ইন্টারসেকশন পয়েন্ট, সমান্তরাল রেখা প্যারালাল লাইন, হ্যাঁ, সেগুলো বইয়ে তো লেখা আছে মেবি। তারপর আপনি বললেন, আমি মেনশন করে দেওয়ার চেষ্টা করব, সমস্যা নেই। তাহলে দেখেন, তাহলে এই যে দুইটা রশ্মির এই প্রান্ত বিন্দু যদি একই হয় তাহলে এদের মধ্যে কোণ উৎপন্ন হয়। এই যে এটাকে বলা হচ্ছে কোণ। দুইটা রশ্মির প্রান্ত বিন্দু যদি একই হয় তাহলে এদের মধ্যে কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে এইটা হলো সেই কোণ। আর এই কোণের, এইটাকে বলা হচ্ছে এই কোণের বাহু, এটাকেও বলা হচ্ছে কোণের বাহু। আবার বলছি, তাহলে এই রশ্মি দুটাকে কি বলা হচ্ছে? কোণের বাহু। তাহলে এটা হলো কোণের বাহু, কোণের বাহু। তাহলে এটাও কি কোণের বাহু? দুটাই কোণের বাহু। আচ্ছা, আর এই যে বাহু দুইটার যে সাধারণ বিন্দু, হ্যাঁ, এই সাধারণ বিন্দুকে বলে কোণের শীর্ষ। কোণের শীর্ষ, মনোযোগ দেন প্লিজ, এগুলো কিন্তু লাগবে। আবার বলছি, এই দুইটা রশ্মির যে প্রান্ত বিন্দু সেটা যখন এক পয়েন্টে পড়বে সেখানে কোণ উৎপন্ন হবে। আর এই রশ্মি দুইটাকে বলা হচ্ছে এই কোণের বাহু। এটাও কোণের বাহু, এটাও কোণের বাহু। মনোযোগ দেন প্লিজ, এগুলো কথা কিন্তু পরে লাগবে, হ্যাঁ। আর এই যে পয়েন্ট, সাধারণ যে বিন্দু, এই দুইজনের যে সাধারণ বিন্দু বা কি বলছে, একটা প্রান্ত বিন্দু যেটা এক বিন্দুতে পড়ছে সেটাকে বলে কোণের শীর্ষ। তাহলে কোণের শীর্ষ হচ্ছে ওই দুইটা রশ্মি যেখানে মিলিত হয়েছে সেটা কি বলে? কোণের শীর্ষ। ঠিক আছে, কোণের শীর্ষ। আচ্ছা, গেল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে আমি যদি ও বিন্দু দেই আর এটা যদি পি, এটা যদি কিউ হয় তাহলে কি হচ্ছে? এই কোণের নাম হচ্ছে পি ও কিউ। মনোযোগ দেন, এটা অনেকে বুঝতে পারে না। এই কোণের নাম হচ্ছে কোণ পি ও কিউ। শুনেন, যেখানে কোণ থাকে সেই পয়েন্টটাকে মাঝখানে লিখতে হয়। তাহলে আমি যখন এটা হলো পি ও কিউ, আপনি যদি বলেন না এটা হলো কিউ ও পি, ওকে ফাইন, কিন্তু এটা বলতে পারবেন না এটা হলো ও পি কিউ। যেখানে কোণটা উৎপন্ন হয়েছে বা শীর্ষবিন্দু সেটাকে মাঝখানে রাখতে হয়। ওকে, আচ্ছা, এখন এই যে অ্যাঙ্গেল বা কোণ, এই কোণের একটা ফর্মাল সংজ্ঞা আছে। সেই ফর্মাল সংজ্ঞাটা হচ্ছে, দেখেন ওখানে আমি লিখে দিছি। এই কোণের ফর্মাল সংজ্ঞা হচ্ছে the rotation of a straight line with respect to another straight line is called the angle between them. সংজ্ঞাটা এরকম, আমি বাংলাটা বলছি বাট ইংলিশটা মানে বোঝাটা সহজ আমার কাছে মনে হয়। the rotation of a straight line with respect to another straight line is called the angle between them. মানে কি? ধরেন এটা একটা স্ট্রেট লাইন বা রশ্মি, the rotation of a straight line, তার মানে রোটেশন মানে ঘূর্ণন, তার মানে একটা সরলরেখার ঘূর্ণন, একটা রশ্মির ঘূর্ণন with respect to another straight line, মানে আরেকটা স্ট্রেট লাইনের সাপেক্ষে। তাহলে এই স্ট্রেট লাইনের সাপেক্ষে আরেকটা স্ট্রেট লাইনের ঘূর্ণন, তাহলে ঘূর্ণনটা এদিকে হতে পারে, এদিকে হতে পারে, সমস্যা নাই। তাহলে এদিকে যদি ঘোরে, এই যে এই রেখাটার ঘূর্ণন, এই রেখার সাপেক্ষে এই রেখার ঘূর্ণন কতটুকু ঘূর্ণন? এইটুকু। আর এইটাকে বলে কোণ। আর কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, বুঝছেন? এভাবে আপনি বলতে পারেন the rotation of a straight line with respect to another straight line. রোটেশন মানে ঘূর্ণন, এই যে এরকম ছিল এরকম ঘুরে গেল, কতটুকু ঘুরলো? এই যে এতটুকু ঘুরলো। আচ্ছা, এভাবে বলতে পারেন, বাট এটা কিন্তু লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, অ্যাঙ্গেল গেল। এবার বিভিন্ন ধরনের কোণ, ঠিক আছে, অনেক ধরনের কোণ আছে, আমরা সেই কোণ এক এক করে পড়বো। সবাই মনোযোগ দিন। প্রথমে আমরা পড়বো হচ্ছে সন্নিহিত কোণ।
আচ্ছা, সন্নিহিত কোণ কি? সন্নিহিত কোণ সমতলে অবস্থিত দুইটা কোণের, ধরেন সন্নিহিত কোণ দেওয়া হোক। তাহলে দেখেন মনোযোগ দিয়ে প্লিজ। আচ্ছা, এবার কথা হচ্ছে সন্নিহিত কোণ যদি আমি এটাকে পি ধরি, এটাকে যদি কিউ ধরি, আর এটাকে যদি আর ধরি, দেখেন এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী এই একটা কোণ, এটাকে থিটা 1 দ্বারা প্রকাশ করা। শুনেন, কোণকে থিটা দ্বারা প্রকাশ করে, এই জন্য আমি এই কোণটাকে থিটা 1 দিছি। আচ্ছা, এই বাহু আর এই বাহুর এই মধ্যবর্তী কোণ, এটা থিটা 2 দ্বারা প্রকাশ করলাম। টান এখানে দিছি, টান এখানে দিছি, এরকম কোনো ব্যাপার না। এখানে টান দিলেও যে কয় ডিগ্রি বোঝায়, এখানেও তাই বোঝায়, কোনো সমস্যা নেই। এখন বলেন এই থিটা 1 কোণ আর থিটা 2 কোণ, এরা দুজনকে বলছে আমরা পরস্পর সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের শর্ত কি? যদি দুইটা কোণের একটা বাহু সাধারণ, একটা সাধারণ বাহু থাকে, মনোযোগ দেন প্লিজ। দুইটা কোণের যদি একটা সাধারণ বাহু থাকে, এই যে এই একটা কোণ, এটা একটা কোণ না, থিটা 1 একটা কোণ, থিটা 2 একটা কোণ, এদের একটা সাধারণ বাহু থাকবে, ঠিক আছে? এদের সাধারণ বাহু একটা, মানে এই দুই কোণের যে দুইটা বাহু আর এই দুই কোণের যে দুইটা বাহু, তার ভিতরে একটা বাহু দুইজনেরই কমন থাকবে। আবার বলছি, যেমন এই বাহুটা এই কোণের সাথে লাগে আছে, এই বাহুটা এই কোণের সাথে লাগে আছে, তাহলে এই কোণ দুটো হলো সন্নিহিত কোণ। আরো একটা শর্ত আছে, মনোযোগ দেন। তাহলে সন্নিহিত কোণের এই বাহুটাকে বলে সাধারণ বাহু। কেন সাধারণ বাহু বলা হচ্ছে? এগুলা কিন্তু কোণের বাহু, প্রত্যেকটা এটাও কোণের বাহু, এটাও কোণের বাহু, এটাও কোণের বাহু। তার ভিতর এই বাহুটা হলো সাধারণ বাহু। কেন? কারণ এই বাহুটা এই কোণের আছে, এই কোণের সাথেও আছে, এই বাহুটা এই কোণের সাথেও আছে। তাহলে পাশাপাশি অবস্থিত দুইটা কোণের যদি একটা বাহু সাধারণ থাকে, তাহলে এই কোণ দুইটাকে বলে সন্নিহিত কোণ। তাহলে শুধু সাধারণ থাকলেই হবে না, এই কোণ দুইটা এই সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হতে হবে। মানে একটা যদি এই কোণের এই পাশে অবস্থিত হয়, এই বাহুর এই পাশে অবস্থিত হয়, আর একটা এই বাহুর এই পাশে অবস্থিত হবে, তাহলে সন্নিহিত কোণ হবে, না হলে হবে না। তাহলে আবার বলছি, তাহলে এখানে এই যে থিটা 1, মানে থিটা 1 কোণটা কি? আর ও কিউ, মানে আর ও কিউ, আর এই যে এটা কি? পি ও আর, তাহলে পি ও আর, এই কোণ দুইটা কি? সন্নিহিত কোণ। আর কোণের চিহ্ন যে এরকম, কোণকে এরকম দ্বারা প্রকাশ পায়, এই যে এরকম দ্বারা প্রকাশ পায় সন্নিহিত। তাহলে সন্নিহিত কোণের শর্ত কি? যে দুইটা কোণেরই একটা বাহু একটা সাধারণ বাহু থাকবে, মানে এমন একটা বাহু যা দুইটা কোণের সাথে লেগে থাকবে, এবং কোণ দুইটা উৎপন্ন হবে এই সাধারণ বাহুর দুই বিপরীত পাশে, একটা এই পাশে একটা এই পাশে, তাহলে সন্নিহিত কোণ। না হলে কিন্তু হবে না। যেমন অনেকে ভুল করে ফেলবে, দেখেন এরকম দিলাম আমি, এটা একটা কোণ, আবার এটা একটা কোণ, আবার এইটা একটা কোণ। দেখেন তো, এই কোণটা হচ্ছে থিটা 1 আর এই কোণটা হলো থিটা 2। এই পুরো কোণটা, এটা নাকি এটুক না, কিন্তু এই পুরো কোণটা থিটা 2। হ্যাঁ, তাহলে এবার বলেন এই যে থিটা 1 যে কোণ, এই থিটা 1 কোণের বাহু কি? এই একটা বাহু, এই একটা বাহু একই সাথে লাগে আছে, কিন্তু কিন্তু এরা কিন্তু থিটা কিন্তু সন্নিহিত না, বুঝছেন? কারণ এই থিটা 1 কোণের বাহু হলো এই একটা এই একটা, আর এই থিটা 2 কোণের বাহু হলো এই যে এই একটা এই একটা। তার মানে কিন্তু এই কোণের সাথে এই বাহু লেগে আছে, আবার এই কোণের সাথে এই বাহু লেগে আছে, কিন্তু শর্ত কি? তার মানে এটা কি সাধারণ বাহু না? কারণ এই বাহুটা এই কোণের সাথে আছে, এই বাহুটা এই কোণের সাথে আছে, তার মানে এটা সাধারণ বাহু। তাহলে এরা সন্নিহিত না। কেন সন্নিহিত না? কারণ সন্নিহিত হতে হলে এই দুই কোণ থাকবে এই সাধারণ বাহুর দুই বিপরীত পাশে, কিন্তু এই সাধারণ বাহুর এক পাশে পড়ে গেছে, তাহলে এরা সন্নিহিত কোণ না, এরা সন্নিহিত কোণ। আপনারা কি এবার বিষয়টা বুঝতে পারছেন যে একসাথে লাগে থাকলেই সন্নিহিত কোণ? অনেকে মনে করে না, একসাথে লাগে থাকলে না, সাধারণ বাহুর এক পাশে থাকবে একটা আর এক পাশে আরেকটা, তাহলে সন্নিহিত কোণ হবে, না হলে হবে না। ওকে, গেল সন্নিহিত কোণ। এবার হচ্ছে সরল কোণ। তাহলে সন্নিহিত কোণের কনসেপ্ট কিসে বুঝে দিচ্ছি। এবার সরল কোণ, তাহলে সরল কোণ স্ট্রেইট অ্যাঙ্গেল। শুনুন, সরল কোণ হচ্ছে স্ট্রেইট অ্যাঙ্গেল, স্ট্রেইট অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে সরল কোণ দুইটা রশ্মির যদি মানে দুইটা রশ্মি পরস্পর বিপরীত দুইটা রশ্মির যদি সাধারণ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়, এটা বলছে বিপরীত দুইটা রশ্মি 1/2 থিটা কোণ সন্নিহিত হবে। আচ্ছা, দেখেন এবার
স্ট্রেইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সরল কোণ। সরল কোণ হচ্ছে দুইটা রশ্মি, এই একটা রশ্মি, এই একটা রশ্মি। তাহলে এই রশ্মি এদিকে গেছে, এই রশ্মি এদিকে গেছে, পরস্পরের বিপরীত দিকে না। তাহলে দুইটা রশ্মি যখন, দুইটা রশ্মি এই যে এখানে কিন্তু দেখেন এখানে একটা বিন্দু দিছি, তার মানে এই একটা রশ্মি যার প্রান্ত বিন্দু এটা আর এই রশ্মির প্রান্ত বিন্দু এটা, পরস্পর দুইটা বিপরীত রশ্মি। দেখেন এটা এদিকে, এটা এদিকে, এজন্য বলা হচ্ছে পরস্পর দুইটা বিপরীত রশ্মি যদি সাধারণ বিন্দুতে এক বিন্দুতে মিলিত হয়, সাধারণ বিন্দুটা যদি সরি কি যেটাকে বলা হচ্ছে প্রান্ত বিন্দু, এদিকে তো প্রান্ত বিন্দু নাই, এদিকেও কিন্তু প্রান্ত বিন্দু নাই, তাহলে এই রশ্মির এই একটা প্রান্ত বিন্দু, এই রশ্মির প্রান্ত বিন্দু, পরস্পর বিপরীত দুইটা রশ্মির প্রান্ত বিন্দু যেখানে মিলিত হয় সেখানে যে কোণ উৎপন্ন হয়, এই যে এই কোণটা, এটাকে বলা হচ্ছে সরল কোণ। আর এই সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি, এই যে এটা হলো সরল কোণ 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি এবং এবং মিলিত এবং এই সরল কোণ কিভাবে তৈরি হবে, পরস্পর বিপরীত দিকে যে দুইটা রশ্মি আছে তারা যখন মিলিত হবে তখন ওখানে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলে সরল কোণ এবং এই পরিমাণটা 180। দেখে রাখেন প্লিজ, এই যে এরকম থাকলে এই সরল কোণ কি কত বলে 180 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে সমকোণ। তাহলে স্ট্রেইট অ্যাঙ্গেল মানে এবার সমকোণ, এক এক করে আমি সবই দেখা দিচ্ছি, সমস্যা নেই। সমকোণ, সমকোণ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বলে রাইট অ্যাঙ্গেল। সমকোণের ইংরেজি হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আচ্ছা তাহলে সমকোণ হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আচ্ছা এখন সমকোণ কিভাবে বলবো দেখেন, মনোযোগ দেন। এই যে এটা কি সরল কোণ ছিল না? আচ্ছা তাহলে কোন সরল রেখার উপর দেখেন, কোন এটা একটা সরল রেখা, এই যে এটা একটা সরল রেখার উপর একটা রশ্মি যদি এসে মিলিত হয়, এই যে একটা সরল রেখা, এটা একটা সরল রেখা না, এই যে ধরেন এবি, এবি একটা সরল রেখা, এই সরল রেখার উপর যখন একটা রশ্মি মিলিত হলো তখন কিন্তু এই পাশে একটা কোণ, ধরেন এই যে বিষয়টা এরকম দেখেন, আমি আরেকটা চিত্র আঁকাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটা একটা সরল রেখা, এর উপর একটা রশ্মি এসে পড়লো, এই একটা রশ্মি এসে পড়লো, তাহলে এই এই রশ্মি এই এই অংশের সাথে একটা কোণ উৎপন্ন করলো, আবার এই পাশেও কিন্তু একটা কোণ উৎপন্ন করলো। এখন বলেন এই কোণ θ1, এই কোণ θ2, এই θ1 আর θ2 কি সন্নিহিত কোণ? অবশ্যই সন্নিহিত কোণ। কেন সন্নিহিত কোণ? কারণ এই এই কোণের বাহু হলো এই একটা, এই একটা, আবার এই কোণের বাহু হলো এই একটা, এই একটা, তাহলে এই বাহুটা দুই কোণের মধ্যে আছে এবং কোণ দুইটা এই সাধারণ বাহুর বিপরীত পাশে পড়ছে, তার মানে এই দুইটা সন্নিহিত কোণ, ঠিক আছে। এখন সমকোণের কনসেপ্ট হচ্ছে যখন একটা সরল রেখার উপর একটা রশ্মি এসে মিলিত হবে তখন এখানে তো দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হবে, হবে না? অবশ্যই, সব সময় মাথায় রাখবেন, এটা একটা থিওরি যে কোন সরল রেখার উপর একটা রেখাংশ এসে মিলিত হলে ওখানে যে দুইটা কোণ উৎপন্ন হয় তারা সন্নিহিত কোণ, ঠিক আছে। এবং এই সন্নিহিত কোণ এই মানটা, এই সন্নিহিত কোণের মান যতটুকু, এটা কিন্তু ততটুকু না, সমান না, কিন্তু এখানে কি সমান না? সমান কেন? দেখেন এই পাশে যতটুকু এই পাশে ততটুকু না, হ্যাঁ এইটাই। তার মানে ঘটনা হচ্ছে এরকম, কোন সরল রেখার উপর যদি একটা রেখাংশ মিলিত হয় তাহলে ওখানে যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয় তারা যদি পরস্পর সমান হয় তাহলে ওই কোণগুলোকে বলে সমকোণ। বুঝা গেছে? তাহলে কোন সরল রেখার উপর একটা রেখাংশ মিলিত হলে ওখানে যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হবে, এই পাশে একটা, এই পাশে একটা, ওরা যদি পরস্পর সমান হয় তাহলে সেই কোণকে বলে সমকোণ। তাহলে এই টোটালটা কত দেখেন, এই টোটালটা 180 না, 180, তাহলে সমান হওয়া মানে এই পাশে 90, এই পাশে 90, হ্যাঁ এই জন্য সমকোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সমকোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে হলো এই একটা রেখা আর এই একটা রেখা, দুইটা দুইটা রেখাংশ যদি পরস্পর লম্ব হয়, এই যে পরস্পর লম্ব হয় তাহলে এদের মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেটা হলো 90। এই চেহারা দেখে মনে রাখবেন, এই যে এরকম এই কোণকে বলে 90 ডিগ্রি এবং সমকোণ, রাইট অ্যাঙ্গেল, ক্লিয়ার আছে সেটা? আচ্ছা সমকোণের পরিমাণ 90 ডিগ্রি এবং ধরেন এটা হচ্ছে এবি আর এটা বিসি, এবি আর এই বিসি রেখা পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থিত না, এইজন্য বলে এই এবি রেখা বিসি রেখার উপর লম্ব। যখন দুইটা রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তখন এরা পরস্পর কি হয়? লম্ব। তার মানে এইটা এটার উপর লম্ব, তার মানে এবি বিসি এর উপর লম্ব, এইভাবে প্রকাশ করা হয় এবি লম্ব বিসি। যেখানে এরকম দেখবেন তার মানে বুঝবেন এবি আর বিসি পরস্পর লম্ব ভাবে আছে, মানে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। লম্ব থাকা মানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ক্লিয়ার আছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা তাহলে 90 ডিগ্রি, সমকোণের পরিমাণ 90 ডিগ্রি।
তাহলে সমকোণ কিভাবে, চিত্র কিন্তু বুঝতে হবে, ঠিক আছে, চিত্র বুঝতে হবে, সমকোণের চিত্র। আচ্ছা তাহলে গেল। আচ্ছা এবার নোট দেওয়া আছে, দেখেন নোট দেওয়া আছে কোন সরল রেখার বহিস্থ কোন বিন্দু থেকে, পাইছেন, কোন সরল রেখার বহিস্থ কোন বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা যায় ওই সরল রেখার উপর, তাদের মধ্যে লম্ব রেখাংশটি সবচেয়ে ছোট। আচ্ছা তাহলে এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এই সরল রেখার উপর এর বহিস্থ, এই সরল রেখার বহিস্থ মানে এর বাইরে থেকে, বাইরের কোনো বিন্দু থেকে যদি এর উপর কোনো এর উপর অনেকগুলো রেখা টানি, দেখেন এর উপর যদি অনেকগুলো রেখা টানি, তাহলে এর উপর যদি এই রেখার উপর যদি এই সরল রেখার উপর যদি অনেকগুলো রেখা টানি, তাহলে সবচেয়ে ছোটটা হবে এই লম্ব রেখাটা। এই দেখেন আপনি দেখেই বুঝবেন এটা বড়, এটা তার চেয়ে একটু ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, এরকম করতে করতে এই কোন বিন্দু থেকে যেটা লম্বভাবে পড়বে সেটাই হবে সবচেয়ে ছোট। তাহলে কোন সরল রেখার বহিস্থ মানে সরল রেখার বাইরের কোন বিন্দু থেকে আমরা যদি অনেকগুলো রেখাংশ টানি এর উপর বা রেখা টানি, তাহলে সবচেয়ে ছোট হবে কোনটা, যে রেখাটা হচ্ছে ওই বিন্দু থেকে এই রেখার উপর কি হবে, লম্ব হবে। আচ্ছা গেল। এবার হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে সরল কোণ দেখলাম, এবার হচ্ছে সূক্ষ্মকোণ। মনোযোগ দেন, সূক্ষ্মকোণ অ্যাকিউট অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাকিউট অ্যাঙ্গেল ওখানে লিখে দেওয়া আছে, সূক্ষ্মকোণ লিমিট হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। আচ্ছা সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি এর চেয়ে ছোট, 90 ডিগ্রি এর চেয়ে ছোট কিন্তু 0 ডিগ্রি এর চেয়ে বড়, বা এইভাবে মনে রাখেন যে 90 ডিগ্রি এর চেয়ে ছোট বা এক সমকোণের চেয়ে ছোট কোণকে বলে সূক্ষ্মকোণ। তাহলে এক সমকোণ কতটুকু, এক সমকোণ মানে এরকম না, এই যে এটা হলো 90 ডিগ্রি এক সমকোণ, এর চেয়ে ছোট কোণ মানে ধরেন এই যে এরকম, এই কোণটা এর চেয়ে ছোট না, এই কোণটা কি, এই কোণটা এর চেয়ে এটা ছোট না, ছোট, তাহলে এটা হলো সূক্ষ্মকোণ, এটা কি সূক্ষ্মকোণ। তার মানে যে কোণের মানটা এই 90 ডিগ্রি এর চেয়ে ছোট কিন্তু 0 এর চেয়ে বড়, 0 মানে কি, এই রেখাটা, এই রেখাটা যখন এখানে চলে আসলো কোণের মান আরো কমলো, এই রেখাটা যখন এখানে চলে আসলো আরো কমলো, এরকম এই রেখাটা এদিকে আস্তে আস্তে যখন এর উপর পড়ে যাবে তখন এই কোণের মান কমতে কমতে 0 ডিগ্রি হয়ে যাবে, তখন আর কোনো কোণই থাকলো না, বুঝা গেছে। তার মানে এই 90 ডিগ্রি এর চেয়ে ছোট কিন্তু এজন্য বলছি 0 এর চেয়ে বড়, কারণ 0 হলে তো কোণ হলো না। তাহলে সূক্ষ্মকোণ যদি এই থিটা, এই কোণটা কি হবে, এই থিটা হবে 90 এর চেয়ে ছোট বাট 0 ডিগ্রি এর চেয়ে বড়, এটা হলো সূক্ষ্মকোণের রেঞ্জ, ঠিক আছে। সূক্ষ্মকোণের রেঞ্জ হচ্ছে 0 এর চেয়ে বড় হবে এই কোণের মানটা, কিন্তু 90 এর চেয়ে ছোট হবে, এর মধ্যে থাকবে, হ্যাঁ। আচ্ছা এবার যাব হচ্ছে আমরা স্থূলকোণ, সূক্ষ্মকোণ গেল, এবার স্থূলকোণ মুছে দিচ্ছি। আচ্ছা স্থূলকোণের কনসেপ্টটা হচ্ছে কম্পেয়ার হবে কিন্তু 90 এর সাথে, হ্যাঁ। তাহলে স্থূলকোণের কনসেপ্ট হচ্ছে এটা কিন্তু 90, এই যে সমকোণ, হ্যাঁ এটা সমকোণ 90 ডিগ্রি, স্থূলকোণ হচ্ছে সূক্ষ্মকোণই 90 এর চেয়ে ছোট আর স্থূলকোণ হচ্ছে 90 এর চেয়ে বড়, হ্যাঁ। তার মানে 90 ডিগ্রি এর চেয়ে বড়, দেখেন তো এই কোণটা, এই কোণ চেয়ে বড় কিনা, এই যে তাহলে 90 ডিগ্রি এর চেয়ে বড়, কিন্তু এই যে টোটালটা 180 না, এই 180 এর চেয়ে আবার ছোট হবে, তার মানে 90 এর চেয়ে বড় হবে কিন্তু 180 এর চেয়ে ছোট হবে, তাহলে সেই কোণকে আমরা বলবো স্থূলকোণ, অবটিউস অ্যাঙ্গেল, হ্যাঁ। তার মানে এই থিটার মান হচ্ছে কি 180 এর চেয়ে ছোট কিন্তু 90 এর চেয়ে বড়, মানে সমকোণের চেয়ে বড় বাট সরল কোণের চেয়ে ছোট কোণই হচ্ছে স্থূলকোণ। ভিডিও গোলাটে হয়ে গেছে না, ভিডিও তো ক্লিয়ার, আপনার এখানে মানে নেটের সমস্যা, হ্যাঁ। মাহবুব ভাইয়া জি, তাহলে কি বুঝতে পারছেন, এই দেখেন 90 এর চেয়ে বড়, এই দেখেন এরকম থাকলে 90 হতো না, এরকম থাকলে 90 হতো, তাহলে এই কোণটা নিশ্চয়ই এই 90 এর চেয়ে বড়, কিন্তু এটা তো 180 সরল কোণের চেয়ে আবার কি ছোট, তাহলে সেটাকে আমরা বলছি স্থূলকোণ। আচ্ছা এবার তাহলে আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ রিফ্লেক্স অ্যাঙ্গেল, হ্যাঁ প্রবৃদ্ধ কোণ। আচ্ছা প্রবৃদ্ধ কোণ সবচেয়ে বৃদ্ধ মানে সবচেয়ে বড়, বয়সে বড় মানে বড়, হ্যাঁ। তাহলে যে কোণের মানে এবার বুঝতে পারছেন, সরল কোণ 180 ডিগ্রি, তাহলে এবার 180 এর চেয়ে কি হবে, 180 এর চেয়েও বড় কিন্তু 360 এর চেয়ে ছোট। ধরেন এই কোণটা, এই যে এইটা কিন্তু স্থূলকোণ, আর এর বাইরে দিয়ে যেটা আছে এই কোণটা কিন্তু 180 এর চেয়ে বড়। আচ্ছা বলেন তো এই কোণটা 90, এইটা 90, এইটা 90, এইটা 90, তাহলে এই টোটাল হলো 360 ডিগ্রি, 90 90 90 90, চারটা 90 না, তার মানে মোট কোণ কিন্তু 360, হ্যাঁ। তাহলে 4 ইনটু 90 ইজ ইকুয়াল টু 360। আচ্ছা তার মানে মোট 360, হ্যাঁ এটা কিন্তু মোট 360, এই যে 90 90 90 90, তাহলে এখানেও কিন্তু মোট 360,
তাহলে কি বলছে, এই জন্য কিন্তু বলছে দেখেন, এই যে এই কোণটা, এটা কিন্তু 90 এর চেয়ে ছোট, কিন্তু এর বাইরে দিয়ে যেটা আছে এইটা কিন্তু 180-ও বড়, 180 বড়। কেন 180 বড়? এইটুক হলেই তো 180 হতো, তারপরে আরো এইটুক, তার মানে এইটুক হলে দেখেন সরল কোণ হলে তো 180 হতো, তার সাথে আরো এইটুক, তার মানে এইটা কি 180 বড়, কিন্তু টোটাল মোট হলো 360। তাহলে এটা কি 360 এর চেয়ে ছোট না? কারণ এইটুক আছে, এইটুক তো নাই, টোটাল তো থাকলে হয় 360 হতো, তার মানে 180-র চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট, 360-এর চেয়ে ছোট। এই যেটা কিন্তু, এই যেটা কিন্তু এটা না, এই বাইরেরটা, এই বাইরেরটা ভাই, এই বাইরেরটা, হ্যাঁ বাইরে এই যেটা, তাহলে এই থিটাটা 360-এর চেয়ে ছোট কিন্তু 180-র চেয়ে বড়, এই কোণটাকে বলা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, প্রবৃদ্ধ কোণ। জি আচ্ছা, তাহলে প্রবৃদ্ধ কোণ গেল। এবার আমরা দেখব হচ্ছে পূরক কোণ। মনোযোগ দেন, এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছি, পূরক কোণ। মানে বিসিএস এ অনেকবার আসছে পূরক কোণ থেকে, পূরক কোণ আর সম্পূরক কোণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পূরক কোণ এবং সম্পূরক কোণ খুবই গুরুত্বপূর্ণ। রেখাকোণ থেকে কিন্তু একটা প্রশ্ন হয় সাধারণত, হ্যাঁ এই জন্যই বলছি পূরক কোণ এবং সম্পূরক কোণ। পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, হ্যাঁ পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আচ্ছা, দুইটা কোণের, ধরেন এইটা একটা কোণ θ1, ধরেন এইটা একটা কোণ θ2, এটা θ1 আর এটা θ2। যদি এই দুইটা কোণের সমষ্টি θ2, হ্যাঁ এই দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ দ্বয়কে বলা হয় পরস্পরের পূরক কোণ। আচ্ছা, তাহলে আবার বলছি, দুইটা কোণের যোগফল যদি মোট 90 ডিগ্রি হয়, এই দুইটা মিলে হবে 90 ডিগ্রি, তাহলে এই কোণ দুইটাকে বলা হয় পরস্পরের পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে দুইটা কোণের যোগফল 90 হবে। তাহলে এই দুইটা কোণ যে এক জায়গাতে থাকবে এরকম কোনো কথা নাই, আলাদা আলাদা জায়গায় আছে কিন্তু যোগফল 90, তাহলে পূরক। দুজন একসাথেও থাকতে পারে, ধরেন এরকম আছে, এটা θ1 আর এই এই যে এটা θ2। এবার বলেন এই টোটালটা 90 না কেন? এই যে এটা এটা লম্বভাবে আছে 90, তাহলে এটা যদি θ1 হয় আর এটা যদি θ2 হয়, তাহলে এই দুইটা, এইটা আর এটা মিলে তো θ1 + θ2, এই θ1 + θ2 কার সমান? এই 90 এর সমান না? তার মানে এরা কিন্তু আবার পরস্পরের কি সন্নিহিত কোণ। দেখেন এই যে সাধারণ বাহুর এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে এরা কিন্তু পরস্পর সন্নিহিত কোণ, আবার পরস্পরের পূরক কোণ। কেন? কারণ এই দুইটা মিলে আবার 90 ডিগ্রি, এই যে 90 মোট দেখা যাচ্ছে, এই চিত্রে এরকম থাকে 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে এরা সন্নিহিত কোণ আবার পূরক কোণ, কিন্তু এরা দুইজনের যোগফল 90 মানে পূরক, কিন্তু এরা কিন্তু সন্নিহিত না। বোঝা গেল বিষয়টা? তার মানে পূরক কোণ হতে হলে সন্নিহিতই হতে হবে এরকম কোনো কথা নাই। অনেকের এটা একটা ভুল কনসেপ্ট আছে যে পূরক হতে হলে মানে এক পাশে এক জায়গায় থাকতে হবে, না, দুইটা মিলে 90 হলেই পূরক, ব্যাস। একসাথে থাকলো কি না থাকলো এটা কোনো ম্যাটার না। ঠিক আছে, আচ্ছা পূরকের পরে এবার আমরা দেখবো হচ্ছে সম্পূরক। আমি আস্তে আস্তে সব থিওরি প্রায় শেষ, এরপরে আমরা অঙ্কে চলে যাব। ওই যে আরো কয়েকটা অঙ্ক কোণের ডেফিনেশন আছে, ওইগুলো পরে আমরা মূল অঙ্কে চলে যাব। ঠিক আছে, আচ্ছা বুঝে দিচ্ছি। সম্পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সম্পূরক। ঠিক আছে, সম্পূরক কোণ, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে পূরক, আর দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সম্পূরক। দুইটা কোণের সমষ্টি কত হলে? 180 ডিগ্রি হলে সম্পূরক। ধরেন এই যে একটু আগে দেখাইছি, এই কোণ θ1 আর এই কোণ θ2, এই θ1 আর θ2 পরস্পরের সম্পূরক। কেন? কারণ দুইটা পূরক কোণ পরস্পরের সন্নিহিত হতেও পারে নাও পারে, ওরকম তো কোনো কোশ্চেন আসার কথা না। আচ্ছা, এই টোটাল কোণটা কত? এই টোটাল কোণটা কি সরল কোণ 180, তাহলে এই θ1 আর θ2 মিলে কত? 180। তাহলে θ1 আর θ2 মানে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে ওই কোণ দুইটাকে বলে পরস্পরের সম্পূরক। আবার বলছি, যে আছে থেকে, তাহলে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ দুইটাকে বলা হয় পরস্পরের সম্পূরক কোণ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে পূরক কোণ গেল, সম্পূরক কোণ গেল। এবার খুবই গুরুত্বপূর্ণ, জ্যামিতি বুঝতে হলে আপনাকে এই জিনিসগুলো বোঝাই লাগবে। সেটা হলো বিপরীত কোণ, সেটা হচ্ছে একান্তর কোণ, সেটা হচ্ছে অনুরূপ কোণ। জিওমেট্রি যদি আপনি বুঝতে চান তাহলে এই কোণগুলো না বুঝে আপনি আগাতে পারবেন না সামনে। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে ডিফারেন্ট কালার পেন ইউজ করতে হবে এক একটা বোঝানোর জন্য। আচ্ছা,
তাহলে সম্পূরক পূরক গেল। আচ্ছা, এবার বিপ্রতীক কোণ। প্রথমে আমরা একটু বিপ্রতীক কোণ দেখি। হ্যাঁ, বিপ্রতীক কোণ, মনোযোগ দেন। এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে, দুইটা, আবার বলছি, দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদ করলে এই ছেদ বিন্দু দুই অপোজিট সাইডে যে দুইটা কোণ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় পরস্পরের বিপ্রতীক কোণ। মনোযোগ দেন। তাহলে ছেদ বিন্দুর এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে এই কোণটার নাম দিলাম 1 নাম্বার কোণ, এটার নাম দিলাম 2 নাম্বার কোণ। তাহলে আবার বলছি, দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করলে এই ছেদ বিন্দু দুই অপোজিট প্রান্তে যে কোণ দুইটা উৎপন্ন হয় ওই কোণ দুইটাকে বলা হয় পরস্পরের বিপ্রতীক কোণ। এবং বিপ্রতীক কোণ দ্বয় পরস্পর সমান হয়। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই কোণ আর এই কোণ পরস্পর সমান। আবার বলছি, বিপ্রতীক কোণ দ্বয় পরস্পর কি হয়? সমান হয়। তাহলে ছেদ বিন্দু দুই বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় পরস্পরের বিপ্রতীক। তাহলে এই কোণের নাম যদি 3 নাম্বার অ্যাঙ্গেল দেই, এই পাশেরটা, আর এই পাশেরটা যদি 4 নাম্বার দেই, হ্যাঁ, এই 4 নাম্বার আর 3 নাম্বার পরস্পরের বিপ্রতীক, এবং বিপ্রতীক কোণ দ্বয় পরস্পর কি হয়? সমান হয়। এই বিষয়টা। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা পড়ব হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ, তারপর হচ্ছে অনুরূপ কোণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছেন? অনুরূপ কোণ, তারপর হচ্ছে বিপ্রতীক কোণ, বিপ্রতীক কোণ। আচ্ছা, এবার আমরা দেখবেন, মার্কার লাগতে বলছিলাম। আচ্ছা, এবার দেখেন, ধরেন এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা এবি। মনোযোগ দেন, এটা একটা সরল রেখা, একটু নিচে লিখি তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এটা একটা সরল রেখা সিডি, এবি, এবং এটা একটা সরল রেখা সিডি। এই সরল রেখা দ্বয় পরস্পর সমান্তরাল। সাইডে বলে দিচ্ছি, এবি সমান্তরাল সিডি। এই যে এবি সরল রেখা এবং সিডি, এবি সরল রেখা এবং এই সিডি সরল রেখা পরস্পরের সমান্তরাল, মানে এরা পরস্পরকে কখনোই ছেদ করবে না। মনোযোগ দেন। এইবার এই এবি আর সিডি সমান্তরাল সরল রেখাকে একটা সরল রেখা তীর্যকভাবে ছেদ করলো। যে ছেদ করলো তার নাম দিলাম হচ্ছে ডি। আচ্ছা, ডি না, ইএফ। ইএফ। আচ্ছা, যে ছেদ করলো তার নাম দিলাম আমরা কি? ইএফ। আচ্ছা, এখন দেখেন, এই ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু কয়টা ছেদ বিন্দু? আচ্ছা, এই যে ইএফ কে বলা হচ্ছে ছেদক। শুনেন, একে বলা হচ্ছে ছেদক। যে কোন ছেদকও কিন্তু একটা সরল রেখা, যে কোন সরল রেখাকে ছেদ, যে সরল রেখা কোন সরল রেখাকে ছেদ করে তাকে বলে ছেদক। ছেদ করে গেছে। আচ্ছা, এই ইএফ কে বলা হচ্ছে এবি এবং সিডি এর সাধারণ ছেদক। সাধারণ ছেদক কেন? কারণ এই ইএফ এবি কেও ছেদ করছে, এই সিডি কেও ছেদ করছে, এজন্য ইএফ কে বলা হচ্ছে এইটা এবং এটার সাধারণ ছেদক, কমন ছেদক। ঠিক আছে? আচ্ছা, ইন্টারসেক্টিং লাইন। এখন প্রশ্ন হচ্ছে সাধারণ ছেদক। এই যে ছেদক, এই ছেদক দেখবেন এই এবি এবং সিডি সরলরেখাকে দুইটা বিন্দুতে ছেদ করছে না? এই একটা সেই ছেদ বিন্দু, এই একটা সেই ছেদ বিন্দু। প্রতিটা ছেদ বিন্দুতে 4টা কোণ উৎপন্ন হবে। সবাই মনোযোগ দেন প্লিজ। এখানে আমি এত গুরুত্ব দিচ্ছি কেন? কারণ এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমার বারবার লাগবে পরবর্তীতে, এজন্য আগে ক্লিয়ার করে দিচ্ছি। এই প্রত্যেকটা দুইটা সমান্তরাল সরল রেখাকে কোনো ছেদক যদি ছেদ করে তাহলে ছেদ করবে কয়টা বিন্দুতে? দুইটা বিন্দুতে ছেদ করবে, এবং প্রতিটা ছেদ বিন্দুতে 4টা কোণ উৎপন্ন হবে। প্রতিটা ছেদ বিন্দুতে 4টা কোণ উৎপন্ন হবে। আচ্ছা, এখানে লিখে রাখছি, প্রতিটি ছেদ বিন্দুতে 4টি কোণ উৎপন্ন হবে। এই যে প্রতিটি ছেদ বিন্দু, দেখেন প্রতিটি ছেদ বিন্দুতে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা কোণ উৎপন্ন হবে। এই কোণগুলোর নাম আমি দিয়ে যাচ্ছি, এখানে যেভাবে লিখছি সেভাবে দিচ্ছি। এখানে এটাকে ধরছি 1 নাম্বার কোণ, এটা 2 নাম্বার কোণ, আচ্ছা, এটা 3 নাম্বার কোণ, এটা 4 নাম্বার কোণ। ওকে। আচ্ছা, এবার দেখেন, তাহলে এখানে কত দিছি? 5। এটা 5 নাম্বার কোণ, এটা 6 নাম্বার কোণ, এটা 7 নাম্বার কোণ, এটা 8 নাম্বার কোণ। আচ্ছা, এই পয়েন্টের নাম দিছিলাম আমি পি পয়েন্ট, পি পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিছি আমি কিউ পয়েন্ট। আচ্ছা, এখন দেখেন এই পি পয়েন্টে, এই পি পয়েন্টে 4টা কোণ উৎপন্ন হয়েছে, কিউ পয়েন্টে 4টা কোণ উৎপন্ন হয়েছে। এবার প্রশ্ন হলো যে এখান থেকে কোন কোন দুটাকে আমরা অনুরূপ কোণ বলবো? এখানে কোন কোন কোণগুলোকে আমরা অনুরূপ কোণ বলবো, কোনগুলোকে বিপ্রতীক কোণ বলবো, কোনগুলোকে একান্তর কোণ বলবো?
বোঝা গেছে বিষয়টা? এবার তাকান, এই ইন্টারসেক্টিং পয়েন্টের এই 2 নাম্বার যে কোণ, এই 2 নাম্বার কোণ আর 3 নাম্বার কোণ বিপরীত কোণ, অবশ্যই চিনে রাখতে হবে, তার কিছু লাগবে না। এরপরে কিন্তু আমাদের মূল অঙ্কে চলে আসছি। এই ইন্টারসেক্টিং পয়েন্টের এই 2 নাম্বার আর 3 নাম্বার পরস্পরের বিপরীত, কেন একটু আগে বলে আসছি, ইন্টারসেক্টিং পয়েন্টের দুই বিপরীত পাশে যে কোণ দুটো উৎপন্ন হয় তারা হচ্ছে বিপরীত। আচ্ছা, এই 4 নাম্বার কোণ আর এই 1 নাম্বার কোণ বিপরীত, অবশ্যই। এই পয়েন্টের এই পাশে 6 নাম্বার, এই পাশে 7 নাম্বার, তাহলে 6 এর সাথে পরস্পরের বিপরীত দেখাচ্ছে লাল কালি, দেখাচ্ছে। আচ্ছা, এই 8 নাম্বার আর এই 5 নাম্বার এরা পরস্পরের বিপরীত। আচ্ছা, তাহলে বিপরীত কে লিখেই দেওয়া আছে ওখানে, দেখবেন লিখে দেওয়া আছে মনে হয়। কোন নম্বরে 2 3 1 4 আছে না? না এগুলো আচ্ছা না লিখা সমস্যা নেই। তাহলে 2 3 1 4 এগুলো পরস্পরের বিপরীত কোণ। আচ্ছা, এবার দেখেন, তাহলে 2 আর 3 কোণ 2 2 3, হ্যাঁ 2 ও 3 বিপরীত। তারপরে কোণ 1 4 এগুলো না লিখলাম, হ্যাঁ চিঠি লেখা আছে। কোণ 6 7 পরস্পরের বিপরীত, কোণ 5 8 পরস্পরের বিপরীত। এবারে দেখো কোণগুলোকে অনুরূপ কোণ বলে, মনোযোগ দেন, অনুরূপ কোণ অনেকে চেনে না। অনুরূপ কোণ দেখেন, এই যে 2 নাম্বার কোণ না, এই 2 নাম্বার কোণ আর এই যে 6 নাম্বার কোণ, এই দুইটা কোণকে আমরা বলবো পরস্পরের অনুরূপ কোণ। অনুরূপ কোণ, জি, এই 2 আর 6 কে আমরা বলবো পরস্পরের অনুরূপ কোণ। এখন প্রশ্ন, অনুরূপ কোণ আমরা কিভাবে চিনবো? অনুরূপ কোণ আমরা এইভাবে চিনবো, এই ইন্টারসেক্টিং লাইনের একই পাশে থাকবে, মনোযোগ দেন প্লিজ, ইন্টারসেক্টিং লাইনের একই পাশে থাকবে। দেখেন, এই 2 নাম্বার কোণ এই পাশে, এই 6 নাম্বার কোণ এই পাশে। আবার বলছি, এই ছেদকের একই পাশে থাকবে এবং দুইজনই উপরে থাকবে, নাহলে একজন দেখেন, একজন এই পাশে, এখানে কি উপরে আছে না, এখানে কি এর উপরে আছে, তাহলে দুইজনই থাকছে কোথায়? উপরে। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, ইন্টারসেক্টিং লাইনের কি একই পাশে আছে এবং এটা এই কোণটা আছে এই রেখার উপরে, এই কোণটা আছে এই রেখার উপরে। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন, এই তাহলে এই 2 নাম্বার আর এই 6 নাম্বার কোণকে বলা হচ্ছে অনুরূপ কোণ। এবং দেখেন চেহারা দেখে কি সাইজ সমান মনে হচ্ছে না? এটা যতটুকু মনে হচ্ছে না? হ্যাঁ, অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান। অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনুরূপ কোণ, দুইটা কোণ যদি অনুরূপ হয় তাদের মান সমান হয়, সোজা কথা, ঠিক আছে? এবার দেখেন, আমি যদি বলি এই 5 নাম্বার কোণ আর এই 1 নাম্বার কোণ এরা অনুরূপ, কেন? কারণ এরাও কিন্তু ইন্টারসেক্টিং লাইনের একই পাশে আছে। দেখেন, এই 5 নাম্বার এই পাশে, এটা এই পাশে, এটা উপরে, এটা উপরে, তাহলে এরাও কি পরস্পর অনুরূপ? কারণ এখানে এই 2 আর 6 অনুরূপ, কোণ 2 ও কোণ 6 অনুরূপ, তারপরে কোণ 5 ও কোণ 1 অনুরূপ, কোণ 5 ও কোণ 1 অনুরূপ। আচ্ছা, এবার তাকান, আমরা যদি বলি এই যে 8 নাম্বার কোণ আর এই যে 4 নাম্বার কোণ এরা অনুরূপ, কেন? এরাও দেখেন রেখার একই পাশে এবং এইবার এই পয়েন্টের নিচে, এবার এও এই পয়েন্টের নিচে, মানে এই সরলরেখার নিচে, এও সরলরেখার নিচে। দুইটা কোণই হয় উপরেই থাকবে, না হলে এই দুইটা কোণই নিচে থাকবে। বোঝা গেছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। দেখেন, এই কোণ আর এই কোণ চেহারা দেখে বুঝছেন অনুরূপ, মানে একই রকম দেখতে, এটাও যেরকম এটাও সেরকম। তাহলে এই অনুরূপ কোণ সমান, তার মানে 4 নাম্বার কোণ আর 8 নাম্বার কোণ পরস্পরের অনুরূপ। আচ্ছা, এবার দেখেন, এই 7 নাম্বার আর 3 নাম্বার এরাও কিন্তু সরলরেখার এই ইন্টারসেক্ট, মানে ছেদকের একই পাশে, এটাও এই পাশে, এটাও এই পাশে, এবং এও এই সরলরেখার নিচে, এও এই সরলরেখার নিচে, তাহলে এরাও পরস্পরের অনুরূপ। তাহলে কে কে? 4 আর 8 এটাও অনুরূপ, কোণ 4 ও 8 অনুরূপ, কোণ 3 ও কোণ 7 অনুরূপ। আর অনুরূপ কোণ দ্বয় পরস্পর কি হয়? সমান হয়। আবার বলছি, তার মানে এই 7 নম্বর কোণের মান যা, এই 3 নম্বর কোণের মানও তাই। তাহলে আমরা অনুরূপ কোণ চিনে ফেললাম। এবার একান্তর কোণ, ভেরি ইম্পর্টেন্ট হলো একান্তর কোণ। হ্যাঁ, এটা বুঝতে অনেক অসুবিধা হয়, মনোযোগ দেন। অনুরূপ চিনতে পারলাম, এবার একান্তর কোণ। তাহলে একান্তর কোণ আমরা চিত্রটা আরেকবার আঁকাচ্ছি শুধু একান্তর কোণটা বোঝানোর জন্য। দেখেন, তাহলে এটা এবি, এটা সিডি, এটা হচ্ছে ইএফ ছেদক, ঠিক আছে? একান্তর কোণ যদি আমরা বুঝতে চাই, তাহলে দেখেন, একান্তর কোণ বুঝতে হলে আপনাকে জেড অক্ষর বানাতে হবে। মনে রাখবেন, জেড অক্ষর বানাতে হবে। কি অক্ষর? জেড। ইংরেজি জেড অক্ষর আছে না, জেড অক্ষর, ইংরেজি জেড অক্ষর বানাবেন। এই যে জেড অক্ষর বানাতে হবে। জেড অক্ষর হয়েছে? জেড অক্ষর হয়েছে বলেন তো? এই যে
জেড অক্ষর হয়েছে কিনা? এই জেড অক্ষরের দুই পায়ের ভাঁজের মাঝখানে যে দুইটা কোণ থাকবে, জেড অক্ষরের পা দুইটার যে ভাঁজের মধ্যে যে কোণ থাকবে সেটা হলো কি কোণ বলেন তো? সেটা হলো একান্তর কোণ। এই এই জেড এর এই পায়ের ভাঁজের মধ্যে এই একটা কোণ, আর এই পায়ের মধ্যে এই একটা কোণ, এই কোণ আর এই কোণকে বলা হচ্ছে একান্তর কোণ। আবার বলছি জেড অক্ষর বানাবে, ইংরেজি জেড অক্ষর বানায় এই ভাঁজের মধ্যে যে দুইটা কোণ থাকবে সেই দুইটা পরস্পরের একান্তর কোণ। বোঝা গেছে? এবং একান্তর কোণ দ্বয় পরস্পর সমান হয়। জি জি জি, এই জেড এর ভাঁজে যে কোণ তারা হলো একান্তর কোণ। ক্লিয়ার? আচ্ছা, এখন সেই জেড কিন্তু সোজা জেড হতে পারে, উল্টা জেডও হতে পারে। উল্টা জেড বলতে কি বোঝাচ্ছি? উল্টা জেড বলতে আমি এরকম বোঝাচ্ছি, দেখেন উল্টা জেড বলতে বোঝাচ্ছি যদি এরকম হয়, এটা কি সোজা জেড হলো? এটা হলো উল্টা জেড। দেখেন এই উল্টা জেড এর এদের ভাঁজের মধ্যে যে কোণ সেটাও একান্তর কোণ। তাহলে এই যে একটা কোণ, এই দেখেন এই একটা কোণ, এই একটা কোণ, জেড হলে হইছে। এবং এই একটা কোণ, এই একটা কোণ, একান্তর কোণ। এরাও একান্ত, এরাও একান্ত, যেটাই হোক। বোঝা গেছে? তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর দেখি সাইজ সমান হচ্ছে না, একান্তর কোণ। তাহলে জেড এর দুইটা ভাঁজের মধ্যে যে কোণ হবে সেটা হলো একান্তর কোণ, এবং একান্তর কোণ দ্বয় পরস্পর কি সমান। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? কোনো সমস্যা হচ্ছে কি? এটা যে একান্তর কোণ, এই দুটা কি একান্তর কোণ? তাহলে এইটা একান্তর কোণ, এটা একান্তর কোণ। তাহলে এই কোণের একান্তর কোণ এটা, আবার এই কোণের একান্তর কোণ এটা ধরেন না, এই কোণের একান্তর কোণ এটা। ঠিক আছে? এই কোণের একান্তর কোণ এটা, এই কোণের একান্তর কোণ এটা। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন সবাই এখন একটু মনোযোগ দিন, আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে এই যে চারটা কোণ উৎপন্ন হয়েছে এখানে এবং এখানে যে চারটা কোণ উৎপন্ন হয়েছে না, এই চারটা কোণের এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, মানে এই যে দেখেন এই কোণটা এই কোণটা আর এই কোণটা আর এই কোণটা, এই কোণগুলো কি সরলরেখার বাইরে না? এটা কিন্তু দেখেন এই রেখার বাইরে, এই রেখার বাইরে। এগুলো এই দুইটা কোণ আর এই দুইটা কোণকে বলে বহিস্থ কোণ। কি কোণ বলে? বহিস্থ কোণ বলে। আর এই এবি সরলরেখা আর এই যে সিডি সরলরেখার এই ভেতরে এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এটা কি ভেতরে না? এই জন্য এই কোণ দুইটা আর এই দুইটা কোণকে বলে অন্তস্থ কোণ। কি বলে? অন্তস্থ কোণ। বোঝা গেছে? তাহলে এই বাইরের দুইটা, এই বাইরের দুইটা বহিস্থ কোণ, এটা 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 এটাকে বলে অন্তস্থ কোণ। ক্লিয়ার? আচ্ছা, এখন এখান থেকে একটা থিওরি জানতে হবে আমাদেরকে। সেই থিওরিটা কি দেখেন? সেই থিওরিটা হচ্ছে এই অন্তস্থ কোণ, এই ইন্টারসেক্টিং লাইন বা এটার নাম কি? ছেদক। এই ছেদকের একই পাশে যে দুইটা অন্তস্থ কোণ আছে, এটা একটা অন্তস্থ কোণ না? আবার এই একটা অন্তস্থ কোণ না? এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরি। ওকে? আচ্ছা, আবার বলছি, কি বলছি? এই ছেদকের একই পাশে অবস্থিত যে দুইটা অন্তস্থ কোণ, এই অন্তস্থ কোণ দুইটার সমষ্টি 180 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে কিভাবে 180 ডিগ্রি হলো ভাই? 180 ডিগ্রি হলে এইভাবে, আপনারা আমাকে বলেন এই কোণ আর এই কোণ সমান, রাইট? এই কোণের মান ধরলাম এইটা আর এটা একান্তর কোণ, একান্তর কোণ করে পরস্পর সমান। একান্তর কোণ দুইটা অন্তস্থ কোণ, এই যে এটার সাথে এটা বলা যায়, বুঝছেন? এই এটার সাথে এটা না, অন্তস্থ কোণ আলাদা। অন্তস্থ কোণ এই মাঝখানে যেগুলো আছে এগুলো, একান্তরের সাথে মিক্স আপ করেন না। অন্তস্থ কোণ এই মাঝখানে যে চারটা আছে এটাই, সবসময় এরকম নাও হতে পারে। আচ্ছা, এবার দেখেন এখন এই কোণ আর এই কোণ সমান, তাহলে বলেন এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা মিলে কি সরল কোণ না? এই দুইটা মিলে 180। মানে আমি যদি বলি এই কোণটা এখানে আছে, তাহলে এইটুক আর এইটুক মিলে যদি 180 হয়, তাহলে এইখান থেকে আমি এইটুক নিলাম আর এখান থেকে এইটুক নিলাম, তাহলে এইটুক আর এইটুক জোড়ালে এইটুকই পাওয়া যাচ্ছে না? তার মানে এইটা আর এটা মিলে 180 হচ্ছে না? 180 ডিগ্রি। তার মানে এই ছেদকের একই পাশে অবস্থিত যে দুইটা অন্তস্থ কোণ আছে তাদের সমষ্টি 180। কেন 180 বোঝেননি না? আচ্ছা, কি বোঝেননি? 180 বোঝেননি? আচ্ছা দেখেন, আমি বলছি এই কোণটা আর এই কোণটা, এই দুইটা যোগফল 180 কি হবে? আচ্ছা বলেন এইটুকু 180, এটা বুঝছেন? এইটুকু যদি 180 হয়, আচ্ছা এর নাম দিলাম আমি 1 নাম্বার কোণ, এর নাম দিলাম 2 নাম্বার কোণ, এমনিতেই এর নাম 3 নাম্বার কোণ। এবার বলেন 1 আর 2 মিলে 180 হবে কিনা? 1 + 2 = 180 হবে? হবে কিনা? অন্তস্থ কোণ বুঝি না, বুঝেন না? আচ্ছা, অন্তস্থ কোণ বুঝেন না? আচ্ছা, বুঝাচ্ছি। তা এই যে এখানে যে চারটা কোণ উৎপন্ন হয়েছে না, এখানে চারটা কোণ, যারা বুঝেন নাই তারা যদি বুঝতে পারেন একটু রেসপন্স করেন। হ্যাঁ, এই পয়েন্টে এই ছেদক যখন দুইটা সরলরেখাকে এরকম ছেদ করছে,
তখন এখানে 4টা কোণ উৎপন্ন হয়েছে না, আবার এখানেও কিন্তু 4টা কোণ উৎপন্ন হয়েছে না। এই 4 কোণের মধ্যে এটা ধরেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এটা 5 6 7 8। এবার বলেন এই 3 4 5 6 এই 4টা কোণ কি এই দুই রেখার মাঝে পড়ছে না, এই জন্য বলা হচ্ছে এই 4টাকে অন্তঃস্থ কোণ। আর এই দুইটা এই 2 আর 1 আর 7 আর 1 8 এরা কি এই রেখার বাইরে, এটা এই রেখার বাইরে না, এজন্য এই দুইটা আর এই দুইটা এই 4টাকে বলা হচ্ছে বহিঃস্থ কোণ, এটা কিছু না। এবার কি ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এবার বুঝছেন কি যারা বলছিলেন বুঝি নাই? হ্যাঁ বুঝছেন বিষয়টা? এই দুইটা এই দুই রেখার মাঝে যে 4টা পড়ছে এরা অন্তঃস্থ, আর বাইরে যারা পড়ছে তারা বহিঃস্থ, এইটাই বলছি, স্যার কি বলি। এখন প্রশ্ন হলো আমি বোঝাতে চাচ্ছি যে এই কোণটা আর এই কোণটা মানে সরল রেখার মানে ছেদকের একই পাশে অবস্থিত যে দুইটা অন্তঃস্থ কোণ আছে, ঠিক আছে, এই একই ছেদকের একই পাশে এইটার এই 4 নাম্বার কোণ আর 6 নাম্বার কোণ কি একই পাশে পড়ছে না এই পাশে পড়ছে, আর 3 নাম্বার আর 5 নাম্বার এই একই পাশে পড়ছে না, এই একই পাশে অবস্থিত এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি সব সময়, ঠিক আছে। এখন প্রশ্ন কিভাবে 180 হয়? এই যে এইটুক তো 180, এটা তো বুঝেন, তাহলে 3 আর 4 মিলে 180, 3 + 4 = 180, মানে 3 নাম্বার কোণ আর 4 নাম্বার কোণ মিলে 180। তাহলে এই কোণটা যদি 3 হয় আর এটা 6 নাম্বার না, এই 3 নাম্বার কোণটা আর এই 6 নাম্বার কোণটা সমান না, তাহলে আমি যদি বলি এই 3 এর পরিবর্তে যদি 6 বসাই দিই, কেন? কারণ 3 নাম্বার কোণ যতটুকু এই 3 নাম্বার কোণ যতটুকু এই 6 নাম্বার কোণ ততটুকু, একান্তর কোণ না, তাহলে 6 এই 3 এর পরিবর্তে 6 বসালাম আর এই 4 বসালাম, তাহলে 180 হবে না। এইজন্য বলছি এই ছেদকের একই পাশে অবস্থিত যে দুইটা অন্তঃস্থ কোণ তাদের সমষ্টি 180 ডিগ্রি। এবার বোঝা গেছে? হ্যাঁ ক্লিয়ার আছে 180 কেন? আচ্ছা এবার বুঝছেন না? আচ্ছা আবার এই পাশে এই যে এবার এই এই পাশে অবস্থিত যে দুইটা এই যে কে কে এই যে এইটা আর এইটা এদের দুইজনের যোগফল 180 ডিগ্রি, মানে ছেদকের একই পাশে অবস্থিত যে দুইটা অন্তঃস্থ কোণ তাদের সমষ্টি সবসময় হবে 180 ডিগ্রি। জি বোঝার চেষ্টা করেন, এভাবে মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না। হ্যাঁ বোঝার চেষ্টা করেন, তাহলে কাজ লাগবে। তাহলে একান্তর কোণ দ্বয় পরস্পর সমান, দুইটা কোণ যদি পরস্পর একান্তর হয় তারা সমান, দুইটা কোণ যদি পরস্পর অনুরূপ হয় তারা সমান, দুইটা কোণ যদি পরস্পর বিপরীত হয় তারা সমান, সব সময় সব সময় অলওয়েজ। আচ্ছা এবার আমরা অঙ্কে চলে যাব, ঠিক আছে, থিওরি কোণ শেষ, এবার যাব অঙ্কে। হ্যাঁ মনোযোগ দিবেন, এবার অঙ্ক দেখেন। যারা অনেকে লাইভ থেকে চলে গেছে, এই বলছি এত সহজ করে পড়াচ্ছে আমরা থাকবোই না লাইভে। হ্যাঁ কোনো সমস্যা নেই। দেখেন অঙ্ক 1 নাম্বার আসছে স্ক্রিনে, দুটি পরস্পর পূরক কোণের পার্থক্য 24 ডিগ্রি হলে ছোট কোণটির মান কত? মনোযোগ দিয়ে বুঝবেন, এই যে অঙ্ক করাচ্ছি খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, ঠিক আছে। হ্যাঁ আসছে স্ক্রিনে, হ্যাঁ দুটি পরস্পর পূরক কোণ, আচ্ছা দুটি পরস্পর পূরক কোণের পার্থক্য 24 ডিগ্রি হলে ছোট কোণটির মান কত? ভাইরে এই মজার পড়া এখনো শুরু হয়নি, মজা লাগবে হচ্ছে কখন জানেন? এই কত নাম্বার অঙ্ক থেকে আমি বলি, ত্রিভুজ থেকে পড়ানো শুরু করবো 4টা অঙ্ক করানোর পরে, ঠিক আছে। আপনার এতটাই মজা পাবেন যে আপনার মনে থাকবে সারা জীবন এই ক্লাস। হ্যাঁ একটু ওয়েট করেন, ওয়েট ফর দা মজা। দুটি পরস্পর পূরক কোণের পার্থক্য 24 ডিগ্রি হলে ছোট কোণটির মান কত? সবাই মনোযোগ দিয়ে বুঝবেন। তার মানে দুইটা কোণ এরা পরস্পর পূরক, বলতে ছোট কোণটার মান কত? তাহলে এখানে কয়টা কোণ? দুইটা কোণ। আচ্ছা তাহলে একটা কোণকে আমি ধরলাম x আর একটা কোণকে ধরলাম y, দুইটা কোণ এবং এরা পরস্পরের পূরক, অঙ্কে বলে দিছে এরা পরস্পরের কি পূরক, তাই দুইটা পরস্পর পূরক কোণের পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগফল 24, তার মানে এই দুইটা কোণের বিয়োগফল 24, তার মানে x - y = 24। এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝছেন x - y = 24, অঙ্কে বলছে দুইটা পরস্পর পূরক কোণের পার্থক্য 24, তাহলে আমরা ধরে নিলাম একটা কোণ x আর একটা কোণ y, এবং এরা পরস্পর যেহেতু পূরক এবং অঙ্কে বলা আছে এদের পার্থক্য 24, তার মানে x - y = 24, এবং একটা জিনিস আমাদের জানাই আছে পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি, তার মানে x + y = 90 ডিগ্রি। এটা অঙ্কে আপনাকে বলা থাকবে না, ওই যে থিওরি শিখছেন যে পরস্পরের দুইটা পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটা বলা নাই আপনাকে, এই থিওরি জানতে হবে আগে। এখন বলতে পারেন আমি কেমনে বের করবেন মানে, কারণ আপনার জানাই আছে অঙ্কে বলেছে দুইটা পূরক কোণের পার্থক্য 24, এটা বলা আছে, আর এদের যোগফল যে 90 এটা বলা থাকবে না, কেন? এটা আপনি জানেন, ওরা ধরে নিছে। তাহলে এবার বলছে ছোট কোণটার মান কত? তাহলে এখানে ছোট কোণ কোনটা? ছোট কোণ হলো y, তাহলে আপনাকে y বের করতে হবে।
তাহলে y যদি বের করতে চান তাহলে এই 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এই x x কেটে যাবে। আমার তো x বের করার দরকার নেই ভাই, x কেন বের করব, x বের করার আমার দরকার নেই, কারণ x এর মান বড়। এই বড় সামনে বড় রাখছি বলেই তো বড় থেকে ছোট বিয়োগ হয়েই তো প্লাস প্লাস মান আসছে। সামনে সবসময় বড়টা থাকে, মনে বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখানে পজিটিভ মান না, এখানে পজিটিভ মানের অর্থ হচ্ছে x এর মান বড় বলেই তো এখানে এই x থেকে এটা বিয়োগ যায়ও পজিটিভ মান আসছে। এই দুটো বিয়োগ করব, তাহলে 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা 1 নাম্বার ইকুয়েশন বিয়োগ করব। 2 বিয়োগ 1, 1 বিয়োগ 2 করলে হবে। তাহলে x y 90, x y 24, বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়, এখানে প্লাস হবে মাইনাস, এখানে মাইনাস হবে প্লাস, এখানে কি হবে মাইনাস। প্লাস x x ক্যান্সেল, তাহলে টুয়াইস y 24 আর 90 কত হয় বলেন তো, 114। 24 থেকে 90 গেলে, 24 থেকে 90 গেলে এখানে থেকে 6 হাতে 1 3 3 থেকে 66, তাহলে 2y 66, তাহলে y 66 ভাগ 2 33 ডিগ্রি। কারণ যেহেতু ছোট কোণটা নির্ণয় করতে বলছে, তাহলে y হচ্ছে ছোট কোণ, তাহলে ছোট কোণের মান হচ্ছে 33 ডিগ্রি। জি, অনেক উত্তর দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে। আপনারা কি বুঝতে পারছেন যে x y 90 এটা বলা থাকবে না, আপনাকে জেনে রাখতে হবে আগে থেকে। ওকে, আচ্ছা 2 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি আমরা। যদি বলতো বড় কোণ কত ভাই, বড় কোণ করলে x এর মান বের করতেন কিভাবে, এই দুইটা ইকুয়েশন যোগ করলে y y কেটে যেত, 2x যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি 2 নাম্বার অঙ্কে, মুছে দিচ্ছি। 2 নাম্বার অঙ্কে বলছে যে twice x plus 17, twice x plus 17 ও x plus y, twice x plus 17 ডিগ্রি এবং x plus y ডিগ্রি কি পরস্পরের পূরক কোণ হলে 3x কত। এইটা একটা কোণ, ধরেন এই পুরোটা একটা কোণ, বুঝতে হবে আগে এই পুরোটাই একটা কোণ এবং এই পুরোটাই একটা কোণ, মানে x plus y মিলে একটা কোণ। আবার অনেকে মনে করে এটা হলো দুইটা কোণ, না হ্যাঁ দুইটা কোণ হতে পারে, x এর মান একরকম y এর মান একরকম, ওই দুইটা মিলে একটা কোণ। তাহলে x plus y না, সরি আমার একটু ভুল হয়েছিল না, x plus 4, এটা x plus 4 বুঝছেন ভাইয়া, x plus 4, x plus 4, তাহলে 2x plus 17 ডিগ্রি এটা একটা কোণ, x plus 4 একটা কোণ, এবং বলছে সেটার উপরে মিনিট সেকেন্ড। আচ্ছা এটার উপর মিনিট সেকেন্ড আমি এটা বুঝতে পারছি না, এই স্ক্রিনের উপরে মিনিট যে আছে কেন এটা যাচ্ছেও না, সরছেও না, কিছু করার নেই আসলে, নেটের সমস্যা, ওই নেটের সমস্যা হলেও এরকম আসতে থাকে, উপরে একটা চিহ্ন সমস্যা আছে। আচ্ছা তাহলে এখন কি হয়েছে, এই কোণ দুটো পরস্পরের পূরক হলে 3x এর মান কত, তাহলে বলেন এই কোণটা আর এই কোণটা পূরক, মানে এদের সমষ্টি 90 ডিগ্রি, পূরক হলে সমষ্টি কত হয় 90, তার মানে এইটা আর এটা যোগ করে 90 বসাবো, তাহলে 2x plus 17 plus x plus 4 is equal to 90। যেহেতু পূরক, এই 2x আর x হচ্ছে 3x, এই 17 হচ্ছে 21, তাহলে plus 21 is equal to 90। এবার এই 21 এর সাথে বিয়োগ করব, তাহলে 3x is equal to 90 minus 21, তাহলে 3x is equal to কত হচ্ছে, এখানে হচ্ছে 9 হাতে 1 3 6 69, 3x এর মান কত 69। আপনারা কি বুঝতে পারছেন সবাই, 3x এর মান 69। জি, এখন বলেন তো আবার অনেকে কি করবে, x এর মান বের করে আবার 3x করবে, ভাইরে 3x এর মান চাইছে আবার 3x চলে আসছে, কেন x এর মান বের করে আবার 3 দিয়ে গুণ করব, 3x চলে আসছে, বোঝা গেছে বিষয়টা, আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে 69। ওকে, তাহলে 2 নাম্বার অঙ্ক গেল। এবার আমরা চলে যাব হচ্ছে 3 নাম্বার কোশ্চেনে চলে যাব। 3 কোশ্চেন নাম্বার 3 মুছে দিচ্ছি এটা। 3 নাম্বার কোশ্চেনে বলছে একটি কোণ তার সম্পূরক কোণের 7/11 অংশ, একটি কোণ তার সম্পূরক কোণের 7/11 অংশ হলে কোণটির মান কত। আচ্ছা, একটা কোণ তার সম্পূরক কোণের 7/11 অংশ, তার মানে এখানে যে দুইটা কোণের কথা বলা হচ্ছে, একটা আর একটা সম্পূরক, ঠিক আছে। তাহলে একটা কোণ 79 ডিগ্রি কেমন আসলো 69, একটি কোণ তার সম্পূরক কোণের 7/11 অংশ, তার মানে ধরি, তাহলে বলছো ওই কোণটার মান কত, তাহলে ধরলাম কোণটা x, তাহলে ধরি কোণটির মান is equal to x। তাহলে এর যে সম্পূরক কোণ, এই বলছে একটা কোণ তার সম্পূরক কোণের 7/11 অংশ, তাহলে কোণটার মান যদি x হয়, এর সম্পূরক কোণ কত। আচ্ছা তাহলে এর মানে x এর, হ্যাঁ x এর সম্পূরক কোণ 180 ডিগ্রি মাইনাস x। কেন 180 ডিগ্রি মাইনাস x, কারণ আমরা জানি দুইটা সম্পূরক কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে যদি এই কোণটা বাদ দেই, তাহলে নিশ্চয়ই এই কোণের সম্পূরক কোণ পাবো। এইবার শর্ত কি, শর্ত মতে এই বলছে একটি কোণ মানে x
তার সম্পূরক কোণের এই x এর তাহলে x এর সম্পূরক কোণ এটা, তাহলে এই x হলো এই x এর সম্পূরক কোণের 7/11 মানে x হবে এই 180 ডিগ্রি মাইনাস x এর 7/11। এইটুকু বুঝছেন কিনা বলেন? এই হলো শর্ত। একটা কোণ মানে x এর এই x এর সম্পূরক কোণ মানে এইটা 7/11 এর মানে গুণ না, এর মানে গুণ। তার মানে x তাহলে এর যদি গুণ হয় তাহলে 11 দিয়ে এই পাশে গুণ হবে আর 7 দিয়ে এই পাশে গুণ হবে। তাহলে 11 দিয়ে এই পাশে গুণ হলে 11x 7 দিয়ে গুণ করলে 180 গুণ 7। আচ্ছা 180 গুণ 7 গুণ করার দরকার নাই, রেখে দেন, এইভাবে রেখে দেন। মাইনাস 7x রেখে দেন, দেখি কিছু হয় কিনা। এবারে 7x এই পাশে নিয়ে আসেন, মাইনাস 7x এই পাশে আসলে 11x প্লাস 7x 180 গুণ 7 এইভাবে রেখে দেন। গুণ করলে বড় হবে, কাটাকাটি করব বলে গুণ করছি না, কারণ এই পাশে কাটবে। হ্যাঁ 11 17 কত 18x 180 ইনটু 7। এই 18 দিয়ে দেখেন 180 কাটা যায়, এই 18 দিয়ে 180, 18 কে 18 আর 0 ব্যাস। তাহলে x 7 দশে 70 ডিগ্রি, তার মানে x এর মান কত 70 ডিগ্রি। তাহলে কোনটার মান 70 ডিগ্রি। জি 70। 110 ও 70 কেন বলছেন? বলছেন ওই কোনটার মান কত, যে কোণের কথা বলছে শুধু ওই কোণটার মান চাইছে। অপশনে কিন্তু 110 ও থাকবে 70 ও থাকবে। কনসেপ্টটা কি বোঝা গেছে? কনসেপ্টটা কি বোঝা গেছে? আর যারা ভালো বুঝে তারা আরো সহজে বুঝে যাবে। সেটা হলো ওই যে 7/11 এটা থেকে তারা বুঝে গেছে যে একটি কোণ তার সম্পূরক কোণের 7/11, তার মানে ওই কোণের মান হলো এটা হলো 7:11। হ্যাঁ ওই দুইটা কোণের মান হচ্ছে 7/11 মানে 7:11 অনুপাতে। এটা 7x এটা কত 11x, তাহলে কোণ দুইটার অনুপাত হচ্ছে 7:11। তাহলে 7x + 11x = 180। কেন? সম্পূরক কোণ দুইটার সমষ্টি 180। তাহলে 18x = 180। তাহলে x = 180 কাটা দেওয়া করলে 10। এখন আমার চাইছে ওই কোণের মানটা মানে 7x, তাহলে 7 গুণ 10 70 ডিগ্রি। তো এভাবে করলে যদি অসুবিধা মনে হয় তাহলে একটু এইভাবে করবেন। কনসেপ্টটা কি বোঝা গেছে? আপনারা কি বুঝছেন সবাই? আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখন যে কোশ্চেনটা নাই ওখানে নাই, স্ক্রিনে নাই, আমি দেখা দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। এখন কোশ্চেনটা কিন্তু স্ক্রিনে নেই বা স্ক্রিনেও নেই, প্লাস আপনাদের শীটেও নেই, লিখে নেবেন। শীটে নেই এখনকার কোশ্চেনটা, লিখে নিন। আবার বলছি লিখে নিন। শেষ। আচ্ছা এই কোণটার নাম হচ্ছে এ, এই কোণটার নাম হচ্ছে বি, এই কোণটার নাম হচ্ছে সি, এটা ও বিন্দু, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা দেওয়া আছে এরকম 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা আর আমাদের এখানে দেওয়া আছে কোণ পি ও কিউ = 90 ডিগ্রি। আচ্ছা আর দেওয়া আছে a is to b = 2:3। আর আমাদের বলছে কোণ সি, এই যে কোণ ছিল, কোণ এটা কোণ ছিল, বুঝছেন? কোণ সি = আচ্ছা আচ্ছা কোণ সি = এবার তাকান কি কি নোটেশন দেওয়া আছে। কোণ পি ও কিউ = 90। পি ও কিউ কোণটা দেখেন তো, পি ও কিউ। আচ্ছা আমি কি নোটেশন ভুল লিখলাম, কি লিখছি আমি? পি ও কিউ 90 কেন হচ্ছে আর ও কিউ, সরি আর ও কিউ = 90। হ্যাঁ ঠিক আছে। এবার আর ও কিউ আর ও কিউ মানে দেখেন এই যে আর, এই যে ও, এই যে ও, এই যে কিউ, তাহলে আর ও কিউ মানে এই কোণটা 90, তাহলে এটা 90 দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা আর আমাদের বের করতে বলছে কি আরেকটা ডাটা দেওয়া আছে এ, কোণ এ আর কোণ বি এর অনুপাত 2:3, মানে এই যে এই কোণটা আর এই কোণটা 2:3 অনুপাত। ওকে ফাইন। আর আমাদের বের করতে বলছে কোণ সি কত, মানে এই কোণটা কত। আচ্ছা এবার তাকান তো, আমরা যদি একটা কাজ করি, আমরা এ বি এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবো। বি এর মানটা কিন্তু সহজেই বের করে ফেলতে পারবো। কেন? কারণ এই কোণটা যদি 90 হয় তাহলে এই টোটাল কোণটা কত, এই টোটাল কোণটা কত, এই টোটালটা 180 সরল কোণ, সরল কোণ। তাহলে এটা 90 হলে এইটা 90, মানে এ আর বি মিলে 90, বুঝছেন? তাহলে এ আর বি মিলে 90 বলা নাই, আমরা বুঝে নিছি কেন এই টোটালটা 180, তার ভিতরে এই পাশে 90 বলা আছে, এই যে, তাহলে এই পাশেটাও কি আর বাকি 90। ঠিক আছে না? আচ্ছা তাহলে এটা যদি 90 হয় তাহলে 90 মিলে কে কে, এ আর বি মিলে 90,
তাহলে এ আর বি এর অনুপাত কত 2:3। আচ্ছা আমরা তাহলে এই বি এর মানটা বের করে ফেলি। বি এর মানটা কত হচ্ছে দেখেন, তাহলে কোণ বি ইজ ইকুয়াল টু, যারটা বের করতে হয় সেই অনুপাত উপরে যায়, তাহলে বি এর অনুপাত কত 3, তাহলে 3 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল এই যে 3 আর 2 যোগ করে 5 নিচে, ইনটু মোট পরিমাণ, এই মোট কোণের পরিমাণ কত 90 ডিগ্রি। দেখেন অনুপাতের কনসেপ্ট কাজে লাগালাম, এই 5 দিয়ে কাটলে 5 18 90, 3 18 কত 54, তার মানে কোণ বি কত 54 ডিগ্রি, মানে এই কোণটা 54 ডিগ্রি। এইবার তাকান, এই যে এই কোণটা, এটা একটা সরল কোণ, দেখেন এই যে বাঁকা হয়ে থাকে কিন্তু সরল কোণ কিনা, এই যে সরল রেখা, তাহলে এই পাশে সরল কোণ মানে এইটা 180। তার মানে এই কোণের ভিতর এই কোণের ভিতর কে কে আছে, সি আছে আর বি আছে, তাহলে সি আর এই বি মিলে 180, তার ভিতর বি পাই গেছি, তার মানে কোণ সি প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 180। তাহলে বি এর মান কত পাইছি 54, তাহলে কোণ সি প্লাস 54 ইজ ইকুয়াল টু 180, 54 এর পাশে বিয়োগ করে দিলে কোণ সি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 54, তাহলে কত হচ্ছে দেখেন, এখান থেকে 6 হাতে 1 2 126 ডিগ্রি, তাহলে উত্তর কত 126 ডিগ্রি 126। আপনারা কি বুঝতে পারছেন কোশ্চেনটা, বুঝতে পারছেন কি? তার মানে আমি কেন বি বের করলাম, বি বের করার কারণ কি, কারণ আমি বুঝে গেছি এই সি আর বি মিলে 180 দেখা যাচ্ছে সরল কোণ, এই যে সরল রেখাতে সরল কোণ। তাহলে আমি যদি কোনোভাবে বি বের করতে পারি, তাহলে এই টোটাল 180 থেকে এই বিটা বাদ দিলেই তো সি চলে আসবে, এইজন্য বি মান বের করছি। বোঝা গেছে সেটা 126। ওকে আচ্ছা বুঝে দিচ্ছি। আচ্ছা এবার দেখেন হচ্ছে আর একটা কোশ্চেন, আচ্ছা চিত্রটা আগায় নিয়েন, সেটা হচ্ছে এটা ও বিন্দু, এই ও বিন্দুর এই পাশে এটার মান দেওয়া হচ্ছে 2c, এটার নাম 2c, আর এখানে এটা হলো 75 ডিগ্রি দেওয়া হচ্ছে, আর এইটার নাম দেওয়া হচ্ছে বি, এইটার নাম দেওয়া হলো এ, আর এইটার নাম দেওয়া হচ্ছে 4b। বলা হয়েছে কোণ এ কত, বি কত, সি কত। আচ্ছা এ কত, বি কত, সি কত, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা এবার দেখেন এ কত, বি কত, সি কত, আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হচ্ছে। এখন সবাই একটু মনোযোগ দিবেন, আমাদের বের করতে হচ্ছে এ বি সি। তার ভিতর আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই যে এই এ কোণ, এটা যদি এ কোণ হয়, এই কোণের বিপরীত কোণ এই 4b, ঠিক আছে না? তাহলে এ কোণের বিপরীত কোণ 4b, দেখেন এই কোণের বিপরীত কোণ 4b, আর বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়, তার মানে প্রথমেই বলতে পারি a is equal to 4b, যারা যারা সমান আমি সেরকম একটা তালিকা তৈরি করছি। আচ্ছা এবং একটা জিনিস আমরা এখানে বুঝে গেছি, এই কোণটা তো একটা সরল কোণ, বুঝতে পারছেন, এই যে সরল কোণটা একটা সরল কোণ না, সরল কোণ, তাহলে এই সরল কোণ মানে 180, তাহলে 180 এর ভিতর কি কি আছে, এই 4b আছে, ab আছে, 75 আছে, তাহলে আমি বলতেই পারি 4b প্লাস 75 প্লাস b ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখেন এই যে b 75 আর 4b টোটালটা মিলে 180 সরল কোণ, তাহলে এখানে কত 4b আর b কত 5b ইজ ইকুয়াল টু 180, এই 75 এর পাশে বিয়োগ করব। আচ্ছা তাহলে এখানে 5b ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5 105, তাহলে 5 দিয়ে ভাগ করলে b ইকুয়াল টু 5 21 105, তাহলে আমরা b এর মান পাইলাম 21 ডিগ্রি। b এর মান কত হইছে 21, তাহলে একটার উত্তর শেষ, b ইজ ইকুয়াল টু 21, একটা কাজ শেষ। ঠিক আছে, b যদি 21 হয়, এখন আমরা এই b এর মান এই যে দেখেন এই a ইজ ইকুয়াল টু 4b, তাহলে এখন a ইজ ইকুয়াল টু কত, এই যে এটা এই কোণের এই কোণ বিপরীত কোণ না, বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান, মানে a ইজ ইকুয়াল টু 4b, তাহলে b এর মান পাই গেছি কত 21, তাহলে এর মান হচ্ছে 4 21 84, তাহলে এর মান 84 দাস, তাহলে এর মান হয়ে গেল 84, এ পেয়ে গেলাম। আচ্ছা 48 লিখছিলাম 82 84। এখন আমাকে সি বের করতে হবে। এখন দেখেন সি কোথায় আছে, সি হলো এইটা 2c, আর এইটা হলো 75 প্লাস b, দেখেন তো এই কোণ আর এই কোণ বিপরীত কোণ দ্বারা সমান হয়, তার মানে 2c আর এই কোণটা সমান, অর্থাৎ 75 প্লাস b আর এই 2c সমান, তাহলে আমি কিভাবে লিখবো 75 প্লাস b ইজ ইকুয়াল টু 2c। এইবার এই b এর মান আমাদের জানা 21 ডিগ্রি, তাহলে এখানে বসান, তাহলে 75 প্লাস 21 ইজ ইকুয়াল টু 2c, তাহলে এখানে কত হচ্ছে 6 96 ইজ ইকুয়াল টু 2c, 2 দিয়ে ভাগ করলে c ইজ ইকুয়াল টু
48, 96 দুগুণ 48, তার মানে হচ্ছে 48 দুগুণ 96, তাহলে এটা হচ্ছে 48 ডিগ্রি। তাহলে 84 ডিগ্রি এ, বি মান হচ্ছে 21 ডিগ্রি, সি মান হচ্ছে 48 ডিগ্রি। আপনারা কি বুঝতে পারছেন এই জিনিসটা? বুঝলেন? এটা যদি নাই, শিটে নাই, সুতরাং একটু স্ক্রিনশট নিয়ে নেন, তাড়াতাড়ি দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন। ক্লিয়ার আছে বিষয়টা? কতটা ক্লিয়ার? জি, বুঝতে পারছেন সবাই? জানাবেন, মাঝে মাঝে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আপনারা তো কমেন্ট করা অনেকে ভুলে গেছেন। ঠিক আছে, জানাবেন, বুঝে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে আমরা শীটের 3 নম্বর অঙ্কে যাব। কি 3 হয়ে গেছে? হ্যাঁ, 4 নম্বর, সরি 4 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। 4 নম্বর কোশ্চেনে বলছে, দেখেন কি, যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক। একটি মুছে ফেলছি তো, আরেকবার কি হয়েছে বলি, আপনি একটু ভিডিওটা আরেকবার দেখবেন পরে টেনে। হ্যাঁ, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেকের সমান। আচ্ছা, কোণটির মান কত? অপশন আছে 60, অপশন আছে 45, বিশেষ পরীক্ষা আসা অঙ্ক। হ্যাঁ, অপশন আছে 30, অপশন আছে 25। বলছে একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেক। বলছে আচ্ছা, একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেক, বলছে কোণটির মান কত? তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি কোণটি x, কোণটি ইজ ইকুয়াল টু x, আর তার পূরক কোণ, মনোযোগ দেন, তার পূরক কোণ ইজ ইকুয়াল টু y। এবার কি বলছে, মনোযোগ দেন প্লিজ, একটি কোণের মান মানে x এর মান তার পূরক কোণের, মানে এই x এর পূরক কোণ কত? এই x এর পূরক কোণ y। তাহলে এই x এর মান এই পূরক কোণ y এর অর্ধেক। বলছে একটি কোণের মান এর পূরক কোণের অর্ধেক, তার মানে এই x এর মান হলো এর যে পূরক কোণ y তার অর্ধেক, অর্থাৎ x = y/2। আর গুণ করলে y = কত? 2x। তাই y = 2x, এই হলো x। এখন আমরা কি জানি, দুইটা পূরক কোণের সমষ্টি 90, তাহলে একটা কোণ হলো x আর তার পূরক কোণ হলো y, তাহলে এই দুইটার সমষ্টি 90, তাহলে x + y = 90। তাহলে y এর মান কত? 2x। আমার লাগে কিন্তু ওই কোণের মান কত, মানে x এর মান কত? তাহলে x হচ্ছে x আর y এর মান 2x = 90, তাহলে 3x = 90, তাহলে x = কত? 30 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার সেটা? 30 ডিগ্রি, 45 না 30। এখানে ভুল করবে সবাই, এখানে ভুলটা করবে। একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেক, 45 অনেকেই মারছে, বুঝে করতে হবে অঙ্ক। অপশন টেস্ট করতে হয়, অপশন টেস্ট। জি জি, প্লাস 2c = এরপর ক্যালকুলেশন করবেন। আচ্ছা 30। এবার তাকান, মনোযোগ দেন, অপশন টেস্ট করতে হবে, অপশন টেস্ট। অপশন টেস্ট কি হবে? একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেক। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরলাম 60 উত্তর, তাহলে 60 এর পূরক কোণ কত? 30। কেন? দুটা মিনিট, তাহলে 60 যদি উত্তর হয় এর পূরক কোণ হলো 30, 60 এর পূরক কোণ 30। এখন আপনি বলেন একটা কোণের মান মানে 60 এর মান তার পূরক কোণ 30 এর অর্ধেক। কথা শুনলেই খারাপ লাগতেছে, কেন? 60 কি 30 এর অর্ধেক ভাই? না, সেটা তো উত্তর না। একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেক, কোণটি কত? তাহলে ওই একটা কোণের মানটা অপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে বলেন যদি উত্তর 45 হয়, তাহলে এই কোণের পূরক কোণ কত? 45। তাহলে এখন এই কোণের পূরক কোণের মান মানে একটা কোণের মান মানে 45 এর মান, তার যে পূরক কোণ তার অর্ধেক। 45 কি 45 এর অর্ধেক না? এবার 30 যদি নিই, এই একটা কোণের মান মানে 30 এর মান, এর যে পূরক কোণ, 30 এর পূরক কোণ কত? 60। তাহলে একটা কোণের মান মানে 30 এর মান তার পূরক কোণ 60, 60 এর অর্ধেক হইছে। দেখেন 30 60 এর অর্ধেক। হ্যাঁ, অপশনে মিলে গেছে, মানে শর্ত মিলে গেছে, এটা উত্তর। আপনারা কি বুঝছেন অপশন টেস্টের বিষয়টা? সহজ ভাই, একদমই সিম্পল। একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেক, তাহলে কোণটা কত? যে কোণটার কথা বলছে সেই কোণটা, এর যে পূরক কোণ তার অর্ধেক হতে হবে। তাহলে 30 এর পূরক কোণ কত? 60। তাহলে 30 কি 60 এর অর্ধেক হচ্ছে না? 60 এর অর্ধেক 30 না? শর্ত মানছি। আপনারা কি বুঝছেন অপশন টেস্টটা? বুঝলেন কিনা একটু বলেন তো প্লিজ, বলেন, জানাবেন প্লিজ। আর 45 যদি উত্তর হয়, তাহলে কি হবে? একটা কোণের মান তার পূরক কোণের সমান, তাহলে 45 45। আর যদি বলতো একটা কোণের মান তার পূরক কোণের দ্বিগুণ, তাহলে 60। বুঝেন, অঙ্ক সবই আসতে পারে। একটা কোণের মান তার পূরক কোণের দ্বিগুণ, তাহলে উত্তর 60। কেন? মানে একটা কোণের মান
একটা কোণ তার পূরক কোণের অর্ধেক। কোণটা কত? তাহলে কোণটা যদি 30 হয়, 30 এর পূরক কোণ কত? 60 না? তাই এই কোণটা কি, তা এই 30 এর যে পূরক কোণ 60, এই 60 এর কি অর্ধেক হচ্ছে না 30? অঙ্কে তো এটাই বলা আছে যে একটা কোণের মান তার যে পূরক কোণ সেই পূরক কোণের অর্ধেক। 30 60 এর অর্ধেক বলে তো এটা উত্তর। জি। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনটা দেখেন। আচ্ছা 5 নাম্বার। আচ্ছা 5 নাম্বার তো নাই, এবার ত্রিভুজ। এবার ত্রিভুজ, ত্রিভুজ। আচ্ছা এবার মনোযোগ দিয়ে ত্রিভুজে চলে আসছি আমরা। কতটুকু পড়াতে পারি দেখি। আচ্ছা ত্রিভুজ আপনারা বুঝতে পারছেন যে তিনটি রেখা দ্বারা, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। হ্যাঁ, তিনটি রেখাংশ, এই ত্রিভুজের তিনটা রেখাংশ থাকবে। এই ত্রিভুজের এই যে তিনটা রেখাংশ, এ বি সি একটা ত্রিভুজ, এই এ বি সি ত্রিভুজের এ বি একটা রেখাংশ, বি সি একটা রেখাংশ, এ সি একটা রেখাংশ, তাহলে এই তিনটা রেখাংশ দ্বারা আবদ্ধ যে চিত্র এটাকে বলছে ত্রিভুজ। আচ্ছা মনোযোগ দেন প্লিজ। এই রেখাংশগুলোকে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলোকে বলে ত্রিভুজের বাহু। ত্রিভুজের বাহু, হ্যাঁ, এই রেখাংশগুলোকে বলে ত্রিভুজের বাহু। আচ্ছা ত্রিভুজের বাহু। আচ্ছা আচ্ছা এই রেখাংশগুলোকে বলে ত্রিভুজের বাহু। এবার তাকান, এই এই যে এই বিসি রেখাংশের একটা এ একটা বিন্দু আর এই এবি রেখাংশের একটা বিন্দু, এটা কি সাধারণ বিন্দু? এই রেখাংশ আর এই রেখাংশ এটা কি সাধারণ বিন্দু না? সাধারণ বিন্দু মানে কি? এই বিন্দুটা সাধারণ বিন্দু মানে কি? এই রেখাংশেরও বিন্দু, এই রেখাংশেরও বিন্দু, তাহলে এই সাধারণ বিন্দুকে বলে হচ্ছে ত্রিভুজের শীর্ষ। আবার বলছি, এগুলো হচ্ছে বাহু, আর এই প্রতি দুইটা বাহুর একটা সাধারণ বিন্দু আছে। এই বিন্দুটা কেন সাধারণ বিন্দু? কেন? কারণ এই বিন্দুটা এই বাহুর উপরে পড়ছে, এই বিন্দুটা এই বাহুর উপরে পড়ছে। তাহলে এই প্রতি দুইটা রেখাংশের যে বাহুর যে সাধারণ বিন্দু, এটা বলে ত্রিভুজের শীর্ষ। এই যে এটা বলে শীর্ষ। তাহলে এটাও কিন্তু সাধারণ বিন্দু, মানে এইটার এবং এইটার, এটাকে বলবো শীর্ষ। আচ্ছা তাহলে এটাও কিন্তু সাধারণ বিন্দু, তাহলে এইটার এবং এইটার, এটাকে বলবো শীর্ষ। ঠিক আছে? তাহলে আবার বলছি, তাহলে বাহু কি? আবদ্ধ ক্ষেত্র। বইয়ে লেখা আছে, আমি বই থেকে লিখছি, অন্য কোথাও থেকে লিখিনি ভাই। বইয়ের বাইরে আমি কোথায় যাবো? আমি কি বইয়ের বাইরে, বলেন তো? বই দেখে লিখছি। আচ্ছা তাহলে কি হচ্ছে, এই তিনটা রেখাকে বলা হচ্ছে ত্রিভুজের বাহু, আর এই প্রতি দুইটা বাহুর যে কমন পয়েন্ট সেটাকে বলা হচ্ছে ত্রিভুজের শীর্ষ। আচ্ছা এই শীর্ষে যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে কোণ। এটা কোণ, এটা কোণ। তাহলে ত্রিভুজের তিন বাহু, তিন শীর্ষ, তিন কোণ। এবার তাকান, এখন আমি ত্রিভুজের নোটেশন দেখাচ্ছি যে কি কোণকে কি দ্বারা প্রকাশ করা হয় এবং বাহুর মানকে কি দ্বারা প্রকাশ করা হয়। এই যে এই কোণ, এই কোণটা হলো এ কোণ, এই কোণটাকে বলছে আমরা এ কোণ, কোণ এ, এটা হলো এ কোণ। আর এটা এই কোণটার নাম হচ্ছে কোণ বি। এই যে এখানে বি শীর্ষ, এজন্য এর নাম হচ্ছে বি কোণ। এই কোণটার নাম কি? এই কোণটার নাম কোণ সি শীর্ষ, এজন্য এই কোণের নাম সি কোণ। ঠিক আছে? তাহলে কোণ এ, কোণ বি, কোণ সি। আর এই যে বাহু, এই বাহুর যে দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্যকে বলে ত্রিভুজের বাহুর মান বা বাহুর দৈর্ঘ্য। বোঝার চেষ্টা করেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই তিন বাহুর দৈর্ঘ্যকে এ বি সি দ্বারা প্রকাশ করে। একটু মনোযোগ দিয়ে রাখুন, হ্যাঁ, এগুলা কিন্তু পরে ভুল করেন না। তাহলে এ বি সি। আচ্ছা কোণ প্রকাশ করা হয় বড় হাতের লেটার দিয়ে, এ বি সি। দেখেন বড় হাতের, বড় হাতের, বড় হাতের, বড় হাতের। কোণ প্রকাশ করা হয় বড় হাতের লেটার দিয়ে। আর এই বাহুর মানকে, দৈর্ঘ্যকে, বাহুর যে দৈর্ঘ্য এটা কতটুকু, 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, এটাকে ছুটি দিব। ঠিক আছে? আর এই বাহুকে প্রকাশ করা হয় ছোট হাতের অক্ষর দিয়ে, এ বি সি। এগুলো ভুল করেন না, কিন্তু এই নোটেশন গুলো কিন্তু একদম যেরকম বলছি এরকমই দিতে হবে, নাহলে চিত্রের সাথে ম্যাচ করবে না। না দিলে সমস্যা নাই, বাট এটা উচিত এরকম দেওয়া। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি বলবো, এই বাহুর একটা দৈর্ঘ্য আছে, তার একটা নাম। এই বাহুর একটা দৈর্ঘ্য আছে, তার একটা নাম। এই বাহুর একটা দৈর্ঘ্য আছে, তার একটা নাম। আচ্ছা এই কোণগুলাকে বড় হাতের অক্ষর, আর এই বাহুর মানগুলাকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করে। এটা কি এ কোণ না? এই এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ। এই বি কোণের এই বিপরীত বাহু ছোট হাতের বি। এই সি কোণের এই বিপরীত বাহু ছোট হাতের সি। বোঝা গেছে? এই বাহুর মান এ একক, এ মিটার বা এ সেন্টিমিটার যাই বলেন। ঠিক আছে? এই 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 বাহুর মান বি একক, এই বাহুর মান সি একক। আবার বলছি, এ কোণ, এ লিখবো কোনটা? আমি এখানে এ দিতে পারছি না, এখানে এ দিবেন না, কারণ এই পাশে বি। বি কোণের বিপরীত বাহু কি?
এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, মানে এই বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ, এই বাহুর দৈর্ঘ্য ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। তাহলে আবার বলছি এই কোণগুলোকে বড় হাতের অক্ষর আর এই বাহুগুলোকে ছোট হাতের এবিসি দ্বারা প্রকাশ করা হয়, মনে থাকবে তো? আচ্ছা, এই যে তাহলে আমরা ত্রিভুজ সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে কোণগুলোকে বড় হাতের অক্ষর দ্বারা আর এই বাহুর যে মান সেগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার আছে বিষয়টা? তাহলে এবং এখানে কিন্তু আমি এ দিতে পারবো না, এখানে এ দিতে পারবো না কেন? কারণ এটা তো বি, বি কোণের এই বিপরীত বাহু বি দ্বারাই প্রকাশ করতে হবে। দিলে তো ভুল হবে এরকম কিছু না, বাট দেওয়া উচিত না। আচ্ছা, আমি এই ত্রিভুজ সম্পর্কে আমি তো ত্রিভুজের অঙ্ক করাতে চাইছিলাম বাট হলো না, ঠিক আছে, আজকে হলো না, কিন্তু নেক্সট ক্লাস মিন্স হচ্ছে আপনাদের আমি টানা কয়েকদিন 3 দিন 4 দিন টানা চালাই দিব। ওই যে এই সপ্তাহে মিসিং ছিল, কালকে তো হচ্ছে না, 15 দিন থেকে আমি টানা চালাই দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাসে ত্রিভুজের আগ পর্যন্ত বা ত্রিভুজ পর্যন্ত আমি যতটুকু পড়াইছি আপনি একটু মনোযোগ দিয়ে সুন্দর করে একটু পড়ে আসবেন। আচ্ছা আচ্ছা, একটু মনোযোগ দিয়ে একটু পড়ে আসবেন এবং নেক্সট ক্লাসে আমি আসলে আজকে আমার খুব দারুণ অঙ্ক করানোর কথা ছিল, আপনি এরপরে পিডিএফ খুলে দেখবেন, এরপরে যে অঙ্কগুলো আছে আপনার দেখলেই ক্লাস করতে ইচ্ছা করবে ইনশাআল্লাহ, আমি আশা করছি। হ্যাঁ, মনোযোগ দিয়ে একটু পড়ে আসবেন, তাহলে আমি সামনের ক্লাসটা ইনশাআল্লাহ খুব দারুণ ভাবে নিতে পারবো। ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।